সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরের কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1033তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। কলিজার বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ছেলে হিন্দু সীমান্ত রায়ের জীবনের এক হৃদয় কাঁপানো, ভয়ঙ্কর, তাজ্জব হয়ে যাওয়ার মতো বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল স্ত্রীর রূপে গোপনে 9 মাস সংসার করে যায় এক আসমানের পরী। এই গল্পটা আমি যখন পড়লাম, বিশ্বাস করেন আমার কাছে এতটাই ভালো লাগলো। আমি আসলে সচরাচর এরকম হিন্দু লোকের গল্প পাই না, বা পাইলেও ওরকম গল্প পাই না। কিন্তু আজকের এই গল্পটা খুবই ছোট একটা গল্প, অল্প কয়েক মিনিটের খুবই ছোট্ট একটা গল্প, কিন্তু আমার কাছে মনে হয় যে এই গল্পটা আপনার অন্তরে দাগ কেটে যাবে, মনের অজান্তে মনের মধ্যে এক শান্তির জন্ম দেবে। তাই সবাইকে অনুরোধ করব, শুরু থেকে শেষ পর্যন্ত সিলেটের ভাই সীমান্ত রায়ের জীবনের এই বাস্তব গল্পটা আমার মুখ থেকে শুনবেন, এবং গল্প শেষে সীমান্ত রায়কে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, মুসলিম ভাইদের সালাম আর হিন্দু ভাইদের আদাব। বন্ধুরা, আমার নাম সীমান্ত রায়, আমার বাড়ি সিলেট। বন্ধুগণ, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার বড় 2টা ভাই সহ আমার বড় একজন দিদি। আমরা টোটাল 3 ভাই 1 বোন। আমাদের পরিবারটা সিলেট শহরের খুব কাছাকাছি কোনো এক এলাকার উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়ী। সিলেট শহরে আমার বাবার নিজের অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে। ছোটোবেলা থেকে হিন্দু ওই সম্ভ্রান্ত পরিবারে আমার দিনগুলো খুব ভালোই কাটে। আমার স্বপ্ন ছিল পরিবারে, যেহেতু আমি সবার ছোট ছিলাম, সবাই আমাকে নিয়ে নয়নজোড়া স্বপ্ন দেখত, এবং আমার নিজেরও স্বপ্ন ছিল একদিন আমি পড়াশোনার গণ্ডি পার হয়ে পড়াশোনা শেষ করে মানুষের মতো মানুষ হব, আমার পরিবারের মুখে হাসি ফোটাবো। পরিবারের ছোট ছেলে হিসাবে আমি সবার মন রক্ষা করে চলতাম। এমন করতে করতে একটা পর্যায়ে আমি বড় হই। আমি তখন সবেমাত্র ক্লাস 9-এ পড়ি। আমাদের সিলেট শহরেরই কোনো একটা স্কুলে আমি পড়াশোনা করতাম। আমি যখন ক্লাস 9-এ পড়ি, মানুষের অনেক ধরনের শখ থাকে, মানুষের অনেক ধরনের নেশা থাকে, কিন্তু আমার শখ আর নেশা ছিল ফুলের বাগান। আমি ছোটোবেলা থেকে কোথাও একটা বীজ পাইলে এটাকে বাড়িতে এনে রোপণ করতাম, এবং এটাকে আমি গাছ ফলাইতাম। এরকমভাবে আমি খুবই প্রকৃতি প্রেমী একজন মানুষ ছিলাম। আমি প্রকৃতিকে অনেকটাই ভালোবাসতাম। এমন করে আমি যখন ক্লাস 9-এ পড়ি, হঠাৎ আমার মনে জাগলো যে আমি একটা বাগান করব। মানে নিজের মনে ইচ্ছা জাগলো যেরকম আমি একটা বাগান করব। কিন্তু আমাদের এটা তো যেহেতু শহরের খুব কাছাকাছি কোনো একটা জায়গা, তো ওইখানে দেখা যায় আসলে ওরকম করে খালি কোনো স্পেস পাওয়া যায় না, মানে খালি কোনো জায়গা নেই। সব জায়গাগুলোর মধ্যে মোটামুটি ঘর বাড়ি করে, এবং আমাদের যেই বাসাটা, আমাদের বাসার সামনে তেমন কোনো ফাঁকা জায়গাও নেই। বাট আমাদের বাড়ির এক পাশে ছিল মন্দির, এবং মন্দিরের পাশে হচ্ছে আমাদের বাসাটা। তো মন্দিরের সামনে মোটামুটি একটু জায়গা আমি তখন সিলেক্ট করে নিলাম, মানে আমি একটু জায়গা পছন্দ করলাম, সেখানে আমি একটা ছোটোখাটো ফুলের বাগান করব। তো আমি তখন ফুলের বাগান বানানোর জন্য ওই জায়গাটাতে প্রচুর পরিমাণে শ্রম দিচ্ছিলাম। স্কুলে যেতাম, এবং বিকেলবেলা স্কুল থেকে এসে আমাদের ঘরে আসলে তো কেউ কৃষিকাজ করতো না। তো কৃষিকাজ না করার কারণে দেখা যায় ওরকম মাটি খনন করার জন্য কোদাল বা এরকম জিনিসপত্র আমাদের বাসায় ছিল না। তো পাশের বাড়ি থেকে ছেয়ে খুঁজে এনে খুব কষ্ট করে কোদাল দিয়ে আমি আস্তে আস্তে করে প্রায় 1 সপ্তাহ যাবৎ দীর্ঘ পরিশ্রম পরে আমি একটা বাগানের শুরু করে, মানে একটা বাগানের মতো করে একটা জায়গা আমি ঠিক করলাম, উপযোগী করে নিলাম। তো আমার মা এবং আমার বাবা এবং হচ্ছে আমার বড় দিদি ভাইয়ারা সবাই হাসাহাসি করতেছে যে এটা কেমন কথা, ও বাগান করবে, এটা কোনো কথা হলো নাকি, সবাই হাসতো। তো যেহেতু মন্দিরের সামনে আমি এই ফুলের বাগানটা করার পরিকল্পনা করেছি, তো সেখানে দেখা যায় আমার আব্বা মা খুব বেশি একটা দ্বিমত করলো না, আর মোটামুটি রাজি হয়ে গেল। যেহেতু মন্দিরের সামনে বাগানটা করবে, এবং মন্দিরের সামনে একটা ফুলের বাগান থাকাও কিন্তু অনেক সুন্দর দেখায় পরিবেশের জন্য, আমাদের বাড়ির জন্য। তো যাই হোক, সব কিছু ঠিকঠাক হলো। আমি ওই জায়গাটাকে রেডি করলাম বাগান তৈরি করার জন্য, জায়গাও রেডি হয়ে গেল। এখন আমার ফুলের চারা কিনতে হবে। আমার কাছে তো ভাই অত বেশি টাকা নাই, আমি ফুলের চারা কিনবো কেমন করে? তো আমার মা মিশি যারাই আছে ওদের কাছ থেকে চেয়ে খুঁজে এনে আমি তখন অনেকগুলো ফুলের চারা কিনলাম। গোলাপ, গান্দা সহ বিভিন্ন ধরনের রজনীগন্ধা অনেকগুলো ফুলের চারা কিনে আমি তখন ওই জায়গাটাতে ফুলের চারাগুলো লাগিয়ে দিলাম। মানে চারা লাগানোর পরে আমি জায়গাটাতে খুব যত্ন করতাম। আবার আমাদের এটা তো কিছুটা গ্রাম, কিছুটা শহরের মতো ছিল। তো দেখা যায় অনেক সময় যে আপনার অনেক ধরনের ছাগল গরু আছে, এগুলো গাছ খেয়ে ফেলতে পারে, যার জন্য 4-5টাতে আমি খুব সুন্দর করে বেড়া দিয়ে দিয়েছিলাম, মানে ওয়াল উঠিয়ে দিয়েছিলাম আপনার দিয়ে, যাতে ভিতরে কোনো কিছু যেতে না পারে।
এবং এমন করে আমি প্রতিদিন স্কুল থেকে আসার পরে গাছে পানি ঢালতাম, গাছের পরিচর্যা করতাম। সব কিছু মিলিয়ে আমার সময়গুলো ভীষণ ভালোই কাটতেছিল। দেখা যায় এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমি আমার সময়ের বেশিরভাগ আমি আমার দিনের বেশিরভাগ সময়টাই পড়াশোনার ফাঁকে যে সময়টা পেতাম, ওই সময়টা তো আগে বন্ধুবান্ধবের সাথে মাঠে ঘাটে খেলতে যাইতাম, ওখানে খেলাধুলা করতাম, এমনই করতাম। কিন্তু এখন থেকে আমি সময়টা একটু ভিন্নভাবে কাটাতে শুরু করি। ভিন্নভাবে বলতে বিষয়টা এরকম যে ধরেন আমি স্কুল থেকে আসছি, গোসল করছি, খাওয়া দাওয়া করছি, ফ্রেশ হয়েছি, মাঠে না গিয়ে আমি তখন আমার বাগানের পাশে চলে যেতাম। আমার বাগানে গিয়ে আমার ছোট ছোট বাগানের ওই চারা গাছগুলোতে আমি পানি ঢালতাম, এগুলোর পরিচর্যা করতাম, সার কীটনাশক দিতাম। মোটামুটি বাগান নিয়েই আমার সন্ধ্যা হয়ে যেত, মাগরিবের আজান দিয়ে দিত। মন্দিরে কাশের ঘণ্টা বাজলে আমি তখন বাড়ির মধ্যে আসতাম, আমার ঘরে আসতাম। তো এমন করে ওই সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার ওই চারা গাছগুলো প্রায় অনেকটাই বড় হয়ে যায়, দেখতে শুনতে খুব সুন্দর লাগে। এবং দূর দূরান্ত থেকে আমাদের আশেপাশের যারা হিন্দু পিসি মাসি যারাই আছে, এরা মোটামুটি সবাই তখন আমাদের বাগান দেখার জন্য আসতো। বাগান নিয়ে সবাই খুবই উৎফুল্ল ছিল, সবাই খুশির মধ্যে ছিল। এরকম করতে করতে দেখা যায় হঠাৎ করে আমার মা তখন বলল যে একটা কাজ করি, ওর বাগানটা দেখার জন্য অনেক মানুষ আছে, পূজার জন্য আমার বাগান থেকে অনেকে ফুল নিয়ে যাচ্ছে। তো আকারেই জিনিসটা অনেক ছোট হয়ে যায়। আমার আম্মা একদিন আমাকে বলল, সীমান্ত, তোর কি আসলেই এরকম ফুলের বাগান করার ইচ্ছা আছে, বা তুই কি এরকম বাগান করতে চাস? আমি তখন মারে বললাম যে হ্যাঁ মা, আমি এরকম একটা বাগান করতে চাই, আর আমার এরকম একটা ইচ্ছা আছে। তো আমাদের চিতাখলার ওইদিকে, আমাদের বাড়ি থেকে মোটামুটি একটু দূরে, তো বাড়ির আমাদের বাড়ি থেকে সামনেই আপনার ধরেন মেন রোড আছে, মেন রোডের ওই পারে হচ্ছে খাল আছে, খালের পারে হচ্ছে চিতাখলা। তো চিতাখলার এইদিকে রাস্তার পাশে ঘেঁষেই চিতাখলার কাছাকাছি ওইখানে একটা জায়গা আছে, আমাদেরই নিজেদেরই জায়গা, ওইটা খুবই খালি পড়ে আছে। তো দেখা যায় ওই জায়গাটা আবার চিতাখলার ওই পাশে আবার কবরস্থান আছে। দেখা যায় মুসলিম মানুষেরা আমাদের জায়গাটাকে দখল করে ফেলে, বা ওদের কোনো গরু ছাগল, বিশেষ করে গরু মারা গেলে ওরা আমার ওই জায়গাটাতে এসে ফেলতো আর কি। তো এটা যেহেতু চিতাখলার সাথে ছিল, এরকম মরা গরু এনে ফেলতো, তো জায়গাটা অনেক গন্ধ হয়ে যেত এবং একরকম দখলই হয়ে গেছিলো। তো আমার মা আমারে বললো যে জায়গাটা যেহেতু কেউ ব্যবহার করে না, জায়গাটা দখল হয়ে গেছে, এইখানে তোর একটা ছোটোখাটো ফুলের বাগান আছে, এটা ঠিক আছে, এটা মন্দিরের সামনে, এটা না হয় মাই দেখাশোনা করবো, মা এটাতে পরিচর্যা করবো। তা তোর যদি এরকম ইচ্ছা জাগে তাহলে মা তোকে ওই জায়গাটা সিলেক্ট করে দিলাম, এবং ওই জায়গায় চারিপাশে আমি খুব সুন্দর করে বেড়া দিয়ে দিব, প্রয়োজনে ওয়াল উঠাই দিব, তাও তুই ওখানে গিয়ে একটা ফুলের বাগান কর। এটা চিতাখলার পাশেই আছে, চিতাখলা থেকে কাছাকাছি এবং রাস্তার পাশে, জায়গাটা খুব সুন্দর। অনেকেই যেহেতু ফুল নিতে আসতো আমাদের বাড়িতে, আবার টাকা দিত, প্রায় মানুষই টাকা দিত যে ফুল নেওয়া যাইতো, এরকম ফ্রিতে নিত না, যেহেতু আমাদের এলাকাটা হিন্দু এলাকা ছিল, বেশিরভাগই হিন্দু মানুষরাই থাকতো। তো সেখানে সবাই টাকা পয়সা দিত, দিয়ে এখান থেকে ফুল ছেড়ে নেওয়া যাইতো। কিন্তু আমার মা বললো যদি ওখানে আমি বাগানটা করতে পারি তাহলে পরে তো কয়টা টাকারও ইনকাম হলো, খুব সুন্দর একটা বাগানও হলো, পূজার কাজে এই ফুল ব্যবহার হবে, আমি ভগবানের কাছেও ভালো পাবো, ভগবানের আশীর্বাদ পাবো। তো মা তখন আমাকে যেভাবে বললো আমি তখন সেভাবে ওই জায়গাটাতে আমি তখন কাজ করব। কিন্তু জায়গাটা অনেক বড় ছিল, তো অনেক বড় থাকার কারণে আমি প্ল্যানিং করলাম যে এই জায়গাটাতে আমি পরিপূর্ণভাবে ফুলের চাষ করব। যে গোলাপের চাষটা হয় না, গোলাপ চাষ করব, অন্য কোনো কিছু চাষাবাদ করব না। তো আমাদের একজন টিচার ছিল, হিন্দু টিচার, আমি তখন স্যারের সাথে বিষয়টা আলাপ করলাম। স্যার তখন আমাকে ডিরেকশন দিল যে এইভাবে ডিরেকশন দিয়ে দিল যে এইভাবে তুমি করবা, তাহলে দেখবা যে মোটামুটি তুমি খুব ভালো ফলন পাবা। তো স্যারের সাথে কথাবার্তা বলার পরে আমি তখন একদিন স্যারকে না আমার ওই জায়গাটা দেখালাম, স্যারও আমাকে খুব সুন্দর করে দেখালো। তো বাঙালি কয়েকজন ভাই এবং আমি সহ মিলে ওইটাতে তখন আমি জায়গাটাতে আবার ওই বাগান করার জন্য খুব সুন্দর করে সিলেক্ট করতেছি, কাজকাম করতেছি, বাগানের উপযোগী করলাম। এবং এরপরে একজন গোলাপের উনি গোলাপের চাষ করতো আগে, উনার মোটামুটি অভিজ্ঞতা আছে। তো এরকম জানাশোনা একজন লোককে আমি তখন নিয়ে আসলাম, আমাদের সিলেটে ওনার বাড়ি। তো উনি তখন নিজে থেকে আমাকে গোলাপের চারাগুলো, গোলাপের গাছগুলো লাগাই দিল, এবং চারপাশে আমি ওয়াল উঠে ফেলছি। আমার আম্মা ধরেন 2-3 হাত করে ওয়াল উঠে এটার উপরে আবার গিজার সিস্টেম করে দিয়েছে, ভিতরে যদিও দেখা যায় কিন্তু কেউ ঢুকতে পারবে না এমনভাবে, এবং ওখানে একটা গেট সিস্টেম করে দেওয়া আছে, গেটের মধ্যে আমি তালা মেরে রাখি। তো এর মাঝে আবার আমার একটা বছর কেটে যাবে, 9 থেকে ক্লাস 10-এ উঠে। তো ক্লাস 10-এ যখন আমি উঠে যাই, দেখা যায় ওখানে আমার পড়াশোনার চাপ একটু বেড়ে যায়, কারণ সামনে এসএসসি পরীক্ষা থাকে। এসএসসি পরীক্ষার জন্য পড়াশোনার প্রিপারেশন অনেক বেশি, ওভাবে আসলে আমি সময় দিতে পারি না। তো আমার বড় যে ভাই আছে, বড় যে দিদি আছে, ওনারাও তখন আমাকে হেল্প করতো। তো ওনাদের হেল্পিং, ওদের সাহায্য সহযোগিতায় পরে আমি বাগানটা পরিপূর্ণভাবে করে ফেলি। ভাই আমি এত সুন্দর বাগান করেছি, এটা দেখার মতো একটা বাগান, যে কেউ দেখলে তাকিয়ে থাকবে, এত সুন্দর হয়েছে। তো পরে দেখা গেলো রাস্তার পাশে থাকার কারণে দেখা যায় রাস্তার পাশে অনেক মানুষ এসে বসে থাকতো গোলাপের ফ্রি গন্ধ পাওয়ার জন্য, এবং গোলাপের সৌরভ এমনভাবে ছড়াতো, আশেপাশের বাড়িগুলোর মধ্যেও না গোলাপের সৌরভ ছড়িয়ে পড়তো।
এরকম করতে করতে ভগবানের আশীর্বাদে একটা পর্যায়ে দেখা গেল মোটামুটি আমার অনেক বড় একটা গোলাপ বাগান হয়েই গেল। তো গোলাপ বাগানটা যেহেতু হয়ে গেল, আমার পরিবারের মানুষটা অনেকটা খুশি। আমার সামনে এসএসসি পরীক্ষা, তখন আমি পরীক্ষা দিলাম। পরীক্ষা দিতেও আমি কী করতাম জানেন, আমি আমার বইপত্র নিয়ে গোলাপ বাগানের ওখানে চলে যেতাম। ওখানে চেয়ার টেবিলে বসে বসে আমি পড়তাম। প্রচুর মশা কামড়াইতো, তারপর আমি ওখানেই পড়তাম, বাড়িতে আসতাম না। আর আমি গোলাপ বাগানটাকে এতটাই পছন্দ করি, আমার সন্তানের মতো, আমার মায়ের মতো আমি এটাকে পছন্দ করতাম। একবার যে এসএসসি পরীক্ষা দিলাম, এসএসসি পরীক্ষা দেওয়ার পরে পুরো এসএসসি পরীক্ষার সময় আমি ওই বাগানের মধ্যেই বেশিরভাগ থাকতাম। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে দেন এখানে রেজাল্ট আউট হইতে তো ওই সময়টাতে 2-3 মাস সময় লাগতো, মানে এসএসসি রেজাল্ট আউট হবে 2-3 মাস টাইম লাগতো। তো দেখা যায় কি জানেন, এই 2-3টা মাস জুড়েই না আমি একেবারে সম্পূর্ণভাবে গোলাপ বাগানেই সময় দিচ্ছিলাম, মানে পরিপূর্ণভাবে গোলাপ বাগানে সময় দিচ্ছিলাম। আর রাতের বেলায় অনেকেই করতো কি যে, মানে অনেক বাংলাদেশি ওখানে ছিল, মানে বাঙালি ভাইরা ছিল, ওরা গোলাপ ফুল চুরি করতো। মানে গোলাপ গাছে ঢুকে যেত বা ওই মানে ওয়ালের উপর দিয়ে উঠে গোলাপ ফুল নিয়ে যেত। তো হঠাৎ করে আমি পরিকল্পনা করলাম যে আমি গোলাপ বাগান পাহারা দিব, ওরকম একটা মানে পরিকল্পনা করলাম। তো মাসি যারাই ছিল তারা সবাই আমাকে মানা করলো, বাধা দিল যে দরকার নাই, ওখানে গিয়ে গোলাপ বাগান পাহারা দেওয়া এটা ভালো দেখা যায় না, তো ওখানে কোনো মানুষ টানুষ নাই, একেবারে নির্জন একটা জায়গা, পাশে চিতাখোলা, এক পাশে চিতাখোলা, অন্য পাশে কবরস্থান, মেন রোডের পাশে, তা এটা ভালো দেখাবে না, তুই এটা করিস না। আমি বললাম যে তোমরা এই নিয়ে চিন্তা করো না, তো আমার অভিজ্ঞতা আছে, আমি আমার অভিজ্ঞতার নিরিখে আমি কাজ করব, আমি ওখানে গোলাপ বাগান আমি পাহারা দিব। আমি একেবারে মা এবং মাসি সবার সাথে, বাবার সাথে ঝগড়াঝাটি করে আমি নিজে ওখানে একটা ঘর বানানো শুরু করলাম। তো এসএসসি পরীক্ষার পর মুহূর্তটাতে আমি ওখানে একটা ঘর তৈরি করে ফেললাম। ঘর তৈরি করে বাড়ি থেকে আপনার মশারি, কাঁথা টাথা যাই কিছু হচ্ছে সব কিছু নিয়ে আমি বাগানে চলে গেলাম, যে বাগানেই থাকবো। আমার মাকে সবাই বকাবাদ্য করতেছে, আমার মাসিমা মিলে, বাবা, আমার দিদি সবাই গালাগালি করেছে, তুমি ওকে পাগল বানাইছো এবং তোমার জন্য এরকমটা করছে, তুমি যদি ওখানে বাগান বানানোর মানে পরিকল্পনা না করতে তাহলে তো এরকম করে এটা করতো না। আমার মাসি, আমার দিদি আমাকে বলে, মাকে বলে যে একে তো নাচনি বুড়ি, তার উপরে ঢোলের বাড়ি, এমনিতেই তো ও বাগানের জন্য পাগল হয়ে আছে, ফুল গাছ দেখলে পাগল হয়ে যায়, এর মধ্যে তুমি আবার ওখানে গিয়ে ওর জন্য এরকমটা করলা, তা ও তো এখন এরকম করবে। যাই হোক, আমি তখন ওখানেই সময় কাটাইতেছি, এমন করে আমার সময়গুলো কাটতেছে। একদিন হলো কি যে রাতের বেলায় হঠাৎ করে আমার কাছে মনে হলো যে কেউ এসে সম্ভবত আমার গোলাপ গাছের ফুল চুরি করতেছে। আমার ঘুমটা তখন হঠাৎ করে ভেঙে গেল। আমি তখন ঘড়ির দিকে তাকাই না কয়টা বাজে। আমি তখন আস্তে আস্তে করে কী করলাম, একটু একটু করে বের হচ্ছি। বের হওয়ার পরে আমার কাছে মনে হলো যে গোলাপ বাগানের ভিতরে কোনো একটা শব্দ হচ্ছে, মানে শব্দ বলতে কেউ একজন কথা বলতেছে, মানে এরকমটা মনে হলো যে কেউ একজন কথা বলতেছে। তো আমার কাছে বিষয়টা তখন অবাক লাগলো যে কী কথা বলবে, এবং তাদের ওই কণ্ঠটা অনেকটাই নারী স্বভাবী, মানে মেয়েদের কণ্ঠের মতো। তুমি চিন্তা করলাম যে এত রাতের বেলায় এখানে তো কোনো মেয়ে আসার প্রশ্নই আসে না, যে মেয়ে আসবে কোত্থেকে, তার উপরে আবার মেয়েরা কথা বলতেছে। আমি কথা কিন্তু খুব ক্লিয়ার শুনতে পাচ্ছি যে ফিসির ফিসির করে কথা বলতেছে, ওই শব্দটা আমার কানে আসতেছে। আমি তখন ভাবলাম যে কী করা যায়, একটু ভয়ও লাগলো, এবং ভয় লাগার পরে আমি তখন সেখান থেকে চলে আসলাম, মানে বাড়ির একদম ওই রাতের বেলা আমি তখন বাড়ির মধ্যে চলে আসলাম। বাড়িতে এসে মাকে ডাকতেছি যে মা দরজা খোলো, দরজা খোলো। মা তখন দরজাগুলো খুলে আমাকে বকাবাদ্য করতে শুরু করলো যে এখন কেন আসলি, এত রাতের বেলায় কেন আসলি। আমি তখন মারে কোনো কিছু বললাম না, বললে তো মা ভয় পাবে। আমি তখন ওখানে ঘুমিয়েছিলাম, মানে বাড়ির মধ্যে এসে ঘুমাইলাম। পরের দিন সকালবেলা গোলাপ বাগানে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে বাগানে একদম শুনশান নীরবতা, মানে বাগানে কোনো কিছুই নাই। তাহলে রাত্রির বেলায় কোত্থেকে দুইটা মহিলা এসে কথা বললো, আমার কাছে তো বিষয়টা কেমন ছিল একটু অন্যরকম মনে হলো। এভাবে আরও 2-3টা দিনের মতো কেটে গেছে, আমি আর গোলাপ বাগানের ওখানে যাই না। আমার আম্মা বা যারা সবাই বলতেছে যে হ্যাঁ এবার উচিত শিক্ষা হয়েছে, মনে হয় কেউ না কেউ ভয় দেখাইছে, জন্য বাগানে আর যায় না। তো 2-3 দিন পরে তখন আমার ফুলগুলো কিন্তু অনেকটা বড় বড় হয়ে গেছে, সাইজের হয়ে গেছে, বিক্রি করার উপযোগী হয়ে গেছে। আমি তখন পুনরায় আবার ওই গোলাপ বাগান পাহারা দেওয়ার জন্য ওখানে থাকতে শুরু করলাম। তো আমি যেদিন থাকলাম এর পরের দিনে, এর পরের রাতেই আবারও পুনরায় একইভাবে আমি আমার ঘরের মধ্যে শুয়ে আছি, মানে আমি রুমে শুয়ে আছি, আমি শুনতেছি বাইরে থেকে দুইটা মেয়ে কথা বলতেছে, মানে ফিসির ফিসির করে আস্তে আস্তে করে কথা বলতেছে। আমি তখন কী করলাম, ঘর থেকে আর বেরোলাম না, মানে রুম থেকে বেরোলাম না, ভয়ে ভয়ে বের না হয়ে রুমের যে বেড়া ছিল বেড়ার ফাঁক দিয়ে আমি তখন বাইরের দিকে তাকালাম। তাকানোর পর আমি যেটা দেখলাম যে আমার কাছে মনে হলো যে সাদা দুইটা কাপড়, এরকম মনে হলো যে সাদা দুইটা কাপড় আমার গোলাপ বাগানের ঠিক মাঝখান বরাবর সাদা দুইটা কাপড় ঝুলতেছে বাতাসের সাথে। এই দুইটা কাপড় এরকম নাড়াচাড়া করতেছে, ধুলাধুলি করতেছে। আমার ভিতর তখন খুব ভয় লেগে গেল যে আল্লাহ, এখানে এরকম কাপড় আসবে কোত্থেকে, তা আবার এরকম গহীন আমার ফুলের বাগানের মধ্যে দুইটা কাপড় এরকম নড়ে নাড়াচাড়া করতেছে, বাতাসে ঝুলতেছে। আমি স্পষ্টভাবে দেখলাম যে দুইটা মানে এরকমভাবেই ঘুরতেছে, মানে দুইটা সাদা এরকম কাপড় ঝুলতেছে। আমি তখন আল্লাহ, মানে আমি ভগবানকে ডাকতেছিলাম
ঈশ্বরকে ডাকতেছিলাম যে তিনি আমাকে রক্ষা করবে। এরকম করে যাক সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পরে আমি তখন বাড়িতে চলে গেলাম এবং বাড়িতে যাওয়ার পরে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে এই বাগানটাই আমি আর রাখবো না, মানে আমার শখের বাগান। বাট আমি তখন খুব ক্লিয়ারলি হয়ে গেলাম যে বাগানের মধ্যে অবশ্যই কিছু একটা আছে, যেটা জিন বা ভূত এরকম কিছু। তো আমি ওই বাগানটা রাখবো না, মানে বাগানটা আমি কেটে ফেলবো, ওরকম একটা পরিকল্পনা মানে হঠাৎ করে মেমোরিতে এটা চলে আসলো। এভাবে মেমোরিতে চলে আসলো। আসার পর আমি তখন মাসিমাকে, আমার মাকে, দিদিমণিকে জানালাম যে আমি বাগানটা মানে বাগানের গাছগুলোকে বিক্রি করে দিব, বাগানটা ভেঙে ফেলবো এবং বাগানে যে গোলাপ গাছগুলো আছে এগুলো সব বিক্রি করে দিব, মানে এবারেই আমি শেষ আর কি। তো এমন করে আমি কথা বলতেছি। আমি কিন্তু আর রাতের বেলা বাগানে যাইও না, বাগানে থাকিও না, আমি আমার বাড়ির মধ্যেই থাকতেছি, আমার ঘরে থাকি। তো আশেপাশে যারা গোলাপ গাছ কিনবে অনেকের সাথে আলোচনা করলাম যে গোলাপ গাছ বিক্রি করব, কেউ কিনবেন কিনা। তো অনেকেই 1টা 2টা 3টা করে প্রায় আপনার 4 ভাগের 1 ভাগ আমি বিক্রি করে ফেলি। বিক্রি করার পরে একদিন রাতের বেলায় হঠাৎ করে আমি স্বপ্ন দেখি, গভীর রাতে আমি স্বপ্নে দেখি এবং স্বপ্নটা আমি এরকম দেখি যে খুবই সুন্দরী। আমার জীবনে আমি এত সুন্দর নারী দেখি নাই। একেবারে খুবই সুন্দরী, মাথায় ঘোমটা দেওয়া একজন রূপবতী একটা নারী আমার কাছে আসছে। এসে আমাকে বলতেছে, সীমান্ত আপনি আপনার বাগানটাকে ভেঙে দিবেন, আমাকে বলে। আমি তখন বললাম যে হ্যাঁ, আমি স্বপ্নেই বলতেছি আমি আমার বাগানটা ভেঙে দিব, বাগানটা আমি রাখবো না। পরে আমাকে বলে, তাহলে কেন আপনি বাগানটা ভাঙবেন? আমি বললাম আমার ভয় লাগে এখানে, এবং আমি যে কথাগুলো বলতেছি, যে কাজগুলো করতেছি, আমার কাছে মনে হচ্ছে আমি এগুলো খোয়াবে করতেছি, মানে আমি ঘুমের মধ্যে না, আমার মনে আমি সজাগে এই কাজগুলো করতেছি। আমি তখন বললাম যে বাগানে আমার ভয় লাগে এবং ভয় লাগার কারণে আমি বাগানটাকে ভেঙে ফেলবো, বাগানটা আমি রাখবো না। পরে আমাকে বলি, এই বাগানে এসে আমি আর আমার বান্ধবী কথাবার্তা বলি, আমার আর আমার বান্ধবীর এটা খুব পছন্দের একটা জায়গা, আমাদের ভালো লাগার একটা জায়গা। আমার বান্ধবী হিন্দু, আমি হচ্ছি মুসলিম, আমরা 2 বান্ধবী মিলে ওই ফুলের বাগানটাতে বসে গল্প করি। তুমি যদি ফুলের বাগানটাকে ভেঙে দাও তাহলে আমরা গল্প করবো কোত্থেকে? আমাকে ফুলের বাগানটা ভেঙে দিও না, প্রয়োজনে ওই বাগানের গাছগুলোর যে দাম আছে তার দামগুলো আমি তোমাকে পরিশোধ করে দিব। আমি তখন বললাম যে না, আমি বাগান ভেঙে ফেলবো, না আমি বাগান ভেঙে ফেলবো, না আমি বাগান ভেঙে ফেলবো। এরকম করে 2-3 বার বলার পরেই হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়। এবং ভাই আমার ঘুমটা যখন ভেঙে যায়, আমার মনে হচ্ছে আমার মানে আমার শরীর দিয়ে ঘাম বেরোচ্ছে, মানে একদম কলসি ভরে যাবে এরকম ঘাম, মানে প্রচুর ঘামাচ্ছিলাম। প্রচণ্ড ভয় পেয়ে আমি তখন দৌড়ে আমার মায়ের রুমের কাছে গেলাম, মাকে তখন ডাকাডাকি শুরু করলাম। মা তখন গেট খোলার মানে দরজা খুললো। আমি তখন ঘরে গেলাম, বাবা শুয়ে আছে। মা বলে, কী হয়েছে, তো রাতের বেলায় তুই এরকম শুরু করলি কেন? আমি বলতেছি, মা আমার ভালো লাগতেছে না, আমার জানি কেমন লাগতেছে। তাও আমি মাকে বলি না যে আমি এই জিনিসগুলো স্বপ্নে দেখেছি বা এটা আমার স্বপ্নে এসেছে, আমি এটা মাকে বলি না। না বলার পরে মার সাথে কথাবার্তা, মানে সারা রাত আমি মায়ের রুমেই ছিলাম। সকালবেলা আসলাম, আসার পর আমি চিন্তা করতেছি এই জিনিসটা যদি আমার ক্ষতিই করবে, আমার যদি কোনো ক্ষতি করবে, তাহলে তো আমাকে এভাবে সে বলে যেত না, মানে আমাকে সে তো আর মানা করে যেত না, আমাকে আর বলে যেত না। তো যেহেতু আমাকে বলছে, তার মানে এটা আমার কোনো ক্ষতি করবে না, এবং এটা যেহেতু এটার মধ্যে থাকবে, মানে আমার বাগানটা যেহেতু আমি কেটে ফেলবো বা আমি নষ্ট করে ফেলাতে আমাকে রাতে এসে স্বপ্নে দেখিয়েছে যাতে আমি বাগান নষ্ট না করে বাগান না বেচি, তাহলে যদি সত্যিকার অর্থে অন্য কোনো মানুষ আমার বাগানের ফুল চুরি করতে চায়, মানে বাগান নষ্ট করতে চায়, তাহলে এরা ওই লোকটার ক্ষতি করবে বা তারা বাধা দিবে। তো এটা আমার কাছে মনে হওয়ার পরে আমি চিন্তা করলাম আমি আর এটা পাহারা দিব না। আমি দিনের বেলায় যাব, প্রয়োজনে 2-1 সাথে করে নিয়ে যাব, গিয়ে আমি ফুল ছিঁড়ে নিয়ে আসবো। আর রাতের বেলায় আমার যে পাহারা দেওয়ার যে কাজটা ছিল, ওই কাজটা সম্ভবত ওই পরীগুলোই করবে। একটা মুসলিম, একটা হিন্দু, 2টা পরী ছিল, 2টা পরী সম্ভবত এই কাজগুলো করবে। তো আমি আর এই বাগানটা ভাঙবো না, মানে এরকম একটা আলোচনা মানে নিজে করি। আমি তখন এর পরের দিনে আবার ফুল গাছ কেনার জন্য মোটামুটি অনেকেই আসে। আমি তখন আর মানে ফুল গাছ বিক্রি করবো না বলে দিই যে আমি আর বাগান বিক্রি করব না। এরপরে আমি বাগানটাকে রেখে দিলাম। তো মাঝে মাঝে আমি মানে পানি দিতে যাইতাম দুপুরবেলা, এবং যাওয়ার সময় 2-1 সাথে করে নিতাম। আমার খুব ভয় লাগতো, ভিতরে ঢুকলেই মানে আমার গাটা একেবারে চমচম করে উঠতো, যে মনে হতো যে এই বুঝি কেউ একজন এসে আমাকে পিছন থেকে ধরতেছে, বা এই বুঝি কেউ একজন চলে আসতেছে, এরকম ভয় তখন মনের মধ্যে কাজ করতো। তো যাই হোক, এরপরেও আমি পরিচর্যা করতাম দিনের বেলা যতটুকু সময় পেতাম। আমি তখন কলেজে পড়তাম, আমাদের সিলেটের একটা কলেজে পড়ি, এবং ওই কলেজে পড়ার ফাঁকে গিয়ে আমি তখন বাগান পরিষ্কার করি। এবং আমি এরই প্রায় 7-8 দিন পরে হঠাৎ করে আমাকে এসে স্বপ্নে দেখাইতেছে যে সীমান্ত, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি বাগানটা ভাঙো নাই, তুমি বাগানটা ভেঙে দিলে আমি খুব কষ্ট পেতাম। তো বাগানের পাশে যেই খালি জায়গাটা আছে, ওই জায়গাটার মধ্যেও না তুমি কিছু ফুলের গাছ লাগিয়ে দাও। আমি আর আমার বান্ধবী সে গল্প করি, ওই জায়গাটা ফাঁকা তো ভালো লাগে না, যদি পারো ওই জায়গাটা একটু ফিল আপ করে দিও, ওই জায়গাটাতে আরও কয়েকটা গাছ লাগিয়ে দিও। তো তুমি তো ফুল বেচে যাই হোক অনেক টাকা পয়সা পাচ্ছ, ওগুলো দিয়ে করো, এবং আমি তোমাকে বাগানটা না ভাঙার জন্য একটা উপহার তোমাকে দিয়ে যাচ্ছি,
একটা উপহার তোমাকে দিয়ে যাচ্ছি, এটা তোমার মানে আমার রুমের ভিতরে একটা ছোট মন্দির ছিল, মন্দির বলতে আমার একটা মুক্তি ছিল আর কি, যেটা আমার প্রতিভা, ওইটার সামনেই একটা জায়গা ছিল, ওটার মধ্যে আরও কয়েকটা ফুল টুল আমি দিয়ে রাখতাম। তো আমাকে বলে এগুলোর সামনে আমি তোমাকে একটা উপহার দিয়ে গেলাম, তুমি বাগানটা না ভাঙার জন্য আর সামনে কয়েকটা ফুলের গাছ লাগিয়ে দিও। তো আমি আবার এটাও বলে দিলাম যে তোমরা কিন্তু রাতেরবেলা আমার বাগান পাহারা দিবা। বলে হ্যাঁ আমরা পাহারা দিব, কোনো সমস্যা না, তোমার বাগান আমরা পাহারা দিব। এই যে তার সাথে কথাবার্তা বলি, সে গেল মাত্র আমার ঘুমটা ভেঙে গেল আবারও। কিন্তু আমি তখন ভয় পাচ্ছি না, কারণ আগে যেরকম ভয় পাইতাম এরকমভাবে ভয়টা আর এখন আমার মাঝে কাজ করে না। কেন কাজ করে না আমি এটা জানি না, কিন্তু আমার কাছে ভয় লাগে না। এবং হঠাৎ করে আমার ঘুম ভাঙার পরে মনে হলো ও তো বলেছে আমার মানে প্রতিভার সামনে কী জানি রেখে গিয়েছে, তা কী রেখে গিয়েছে আমি এটা দেখব, এটা মনে হলো। এবং মনে হবার পরে আমি তখন হঠাৎ করে ঘুম থেকে লাফ দিয়ে উঠলাম, উঠে আমি তখন মুক্তির সামনে গেলাম, মানে আমার প্রতিভার সামনে গেলাম। যাওয়ার পরেই আমি যেটা দেখলাম ঠাকুরের সামনে গিয়ে যে অনেক বড়, মানে মনে হয় কি যে আমার 3-4টা আঙ্গুল একসাথ করলে আমার 3-4টা আঙ্গুলের ভিতরে ঢুকে যাবে এরকম একটা স্বর্ণের আংটি। মানে আংটিটা এরকম সুন্দর যে জল জল করতেছে, মনে হয় একদম পরিষ্কার ফ্রেশ। আমি তখন আংটিটা হাতে নিলাম, আংটিটা হাতে নেওয়া মাত্র আমার শরীরের পশমগুলো তখন দাঁড়িয়ে গেছে, মানে প্রচণ্ড রকমের ভয় কাজ করতেছে, ভয়ে আমার গলা টলা শুকিয়ে যাচ্ছে। আমি ভগবানকে ডাকতেছি, আমি সেখানেই তখন পূজার কার্যক্রম শুরু করলাম। এবং রাতের বেলাতে আমার মা আমার পূজা দেখে খুব খুশি হলো যে রাত গভীরে আমার ছেলে ধর্মের কাজ করে, মা অত্যাধিক খুশি হলো। সকালবেলা উঠে আমি তখন অনেকগুলো ফুলের চারা কিনে নিয়ে আসলাম, এবং চারা কিনে নিয়ে এসে আমি তখন ওখানে ফুলের চারা পুনরায় আবারও লাগাচ্ছি। তা সবাই হাসাহাসি করতেছে, আমার মা, মাসি, আমার দিদি সবাই হাসাহাসি করে যে ও একবার বাগান ভেঙে ফেলে আবার বাগান পুনরায় করে। আমি এই কথাগুলো কারো কাছে বলতাম না, মানে আমি যে কেন কাউকে জানাইতাম না এটা আমি নিজেও জানি না। মানে আমার ভিতরে মনে হতো যে আমি কাউকে বলবো না, এটা আমি নিজের মাঝেই রাখবো, আমি এই বিষয়গুলো কাউকে বলতাম না। তো এরপরে হলো কি যে আমি পুনরায় আবারও নতুন গাছ লাগিয়ে এই জায়গাটাকে আবারও খুব সুন্দর করে ফেললাম, আবার অনেক পরিপাটি করে সাজিয়ে দিলাম, খুবই সুন্দর করলাম। আমি চারপাশে আবারও সুন্দর সুন্দর করে গাছগুলো লাগিয়ে পরিচর্যা শুরু করলাম। অ্যান্ড এইভাবে সময়গুলো কাটতেছে। বাট আমি মাঝে মাঝে ওকে স্বপ্নে দেখতাম, এই পরীটাকে মাঝে মাঝে স্বপ্নে দেখতাম। ও ছিল মুসলিম, ওর নাম হচ্ছে আফিয়া। তো হিন্দু যে পরীটা ছিল আমি ওকে বলতাম যে তোমার না একটা হিন্দু বান্ধবী আছে, তোমার ওই হিন্দু বান্ধবীটাকে আমি দেখতে চাই, আমি যেহেতু হিন্দু ধর্মের। তো আফিয়া আমাকে বলে যে না, ওই তোমাদের ধর্মের যে মেয়েটা আছে বা যে পরীটা আছে ও মানুষের কাছে আসে না, ও মানুষের সামনে আসে না, ও মানুষকে, আর ও আসলে তোমার ক্ষতি করবে, তোমার উপকার করবে না, ও তো অতটা ভালো না, ওকে ডেকো না, ওকে কখনো দেখতে চাইও না, তুমি আমার সাথে কথা বলো, আমি ভালো, ওকে ডেকো না। মানে হিন্দু যে পরীটা ছিল, কেন জানি এই মুসলিম আলিফা পরীটা ওই হিন্দু পরীকে আমার সামনে আসতে দিত না। মানে আমি হিন্দু পরীর সাথে কথা বলবো এটাও পছন্দ করতো না, কেন করতো না এটা আমি জানি না। তো এরকম করে 2-3 দিন পর পরে স্বপ্নে দেখতাম আমার কাছে আসতো, এবং স্বপ্নটা ঠিক এরকম স্বপ্ন ছিল ভাই, আমি জানি না আপনি বিশ্বাস করবেন কিনা। ও আসতো, আসার পর আমাকে ডাকতো, সীমান্ত সীমান্ত বলে ডাকতো। আমি তখন খাট থেকে লাফ দিয়ে উঠে যেতাম, মানে বসে যেতাম। বসার পর আমাকে নিয়ে যাইতো, আমাকে কখনো ফুলের বাগানের ওখানে নিয়ে যাইতো, কখনো চিতাখোলার পাশে নিয়ে যাইতো, কখনো আবার খালের পাড়ে নিয়ে যাইতো, আবার ও অন্যরকম কোনো জায়গায় নিয়ে যেত, ওগুলো আমি চিনতাম না। ওখানেও আমাকে নিয়ে যেত, আমি ওখানে বসে বসে তার সাথে গল্প করতাম। এবং গল্প আমার শেষ হওয়ার পরে আমার তখন ঘুমটা ভেঙে যেত, এবং ঘুম ভাঙার পরে আমি দেখতাম যে আমি আমার খাটের মধ্যেই শুয়ে আছি, খাটের মধ্যেই আছি। কিন্তু আমার ঘুমটা ভাঙার পর আমার রুমের মধ্যে আমি অনেক দারুণ একটা ঘ্রাণ পাইতাম, মানে অনেক সুগন্ধি পাইতাম। এবং এই সুগন্ধিটা শুধু যে আমি পেতাম তা কিন্তু না, আমার যেই মা ছিল, আমার মাসি যারাই ছিল তারা সবাই সুগন্ধিটা পাইতো। সবাই বলতো যে রাতের গভীরে আমার ঘরের মধ্যে কেমন জানি সুগন্ধি আসে। তারা আমাকে জিজ্ঞেস করতো যে এরকম ঘরের মধ্যে সুগন্ধি আসার কারণটা কি, এরকম সুগন্ধি ঘরে কোত্থেকে আসে, কোন জায়গা থেকে আসে। আমি তাদেরকে কোনো কিছুই বলতাম না, মানে প্রতিটা বিষয় আমি তাদের কাছে লুকাতাম, তাদের কাছে আমি কোনো সত্য কথা বলতে চাইতাম না। মানে আমার কাছে মনে হলো যে তাদের কাছে বলে আমার লাভটা কি, আমার তো কোনো লাভ হবে না, আমি তাদেরকে জানাবো কেন, আমি তাদেরকে জানাচ্ছি না। না জানিয়ে এরকমভাবে গোপনে গোপনে আমি তখন এটার সাথে কথা বলতেছি। দীর্ঘ প্রায় আপনার 4 মাসের মতো, 4 মাস পেরিয়ে গেল আমি তার সাথে কথাবার্তা বলি, আর কিন্তু তাকে দেখি না। মানে ও আমার সাথে বসে আমার মুখের মধ্যে কাপড়, একটা সাদা কাপড় দিয়ে ঢেকে রাখে মুখটা, ওরকম মানে মুখটা দেখায় না। ও সময় ওভাবে মুখটা দেখি না, মুখ আমি শুধু একবারই মনে হয় ওর মুখটা আমি দেখেছিলাম, এরপরে আমি আর ওর মুখটা দেখি নাই। কাছে আসে, কথা বলে, ঘুরে ফিরে সবই ঠিক আছে। তো দিনের বেলায় তখন আমি প্ল্যানিং করে থাকি যে ও যদি এবার রাতে আমার সাথে দেখা করতে আসে, স্বপ্নে যদি আসে, তাহলে আমি তারে বলবো যাতে আমাকে ওর মুখটা দেখায়, আমি ওর মুখটা দেখতে চাই। মানে এরকম মনে হলো যে আমি বললেই সম্ভবত আমাকে ওর মুখ দেখিয়ে ফেলবে, এরকমটা মনে হলো রাতের বেলায়। আর আরেকটা বিষয় কি জানেন, আমি দিনের বেলায় যে জিনিসগুলো চিন্তা করি না, যে আমি ও যদি আসে স্বপ্নে আমার কাছে আসলে আমি ওকে এটা জিজ্ঞেস করবো, ওটা জিজ্ঞেস করবো,
ওর সাথে এই বিষয় নিয়ে কথা বলবো, ওই বিষয় নিয়ে কথা বলবো। মানে আমি যা যা দিনের বেলায় পরিকল্পনা করে রাখি না, রাতের বেলায় যদি ও স্বপ্নে আমার কাছে আসে, আমি ওই সেমভাবে তার সাথে সব কথাই বলি। মানে আমি তার সাথে কথা বলি, মানে কীভাবে জানি আমার ব্রেন এত মানে নিখুঁতভাবে কাজ করে ও আমার কাছে আসলে, যে দিনের বেলায় যেগুলো চিন্তা করে বলবো রাতের বেলায় ওই প্রশ্নগুলো আমি তাকে করি। তো সেদিন আমি তাকে হঠাৎ করে বললাম যে তখনও আমার ফুলের বাগানের পাশে, মানে আমার যে বাগান আছে বাগানের পাশে যে খালি জায়গাটা ছিল, আমার যে ঘরটা ছিল, তখন তো আমি ঘরটা ভেঙে ফেলেছি। ওই ঘরের ওখানে বসার মতো একটা ছিল, টুলের মতো ছিল। ওই টুলে ও আর আমি একসাথে বসে আছি। তো বসে থাকা অবস্থায় আমি ওরে বলতেছি যে আফিয়া, আজকে আমার না তোমাকে দেখতে ইচ্ছে করতেছে, আমি তোমাকে একটু দেখতে চাই, তোমাকে আমার খুব দেখতে ইচ্ছে করতেছে, তুমি কি আমাকে একটু তোমাকে দেখাবা? তো আমাকে বলে যে না, তুমি আমাকে দেখবা না, আর আমাকে দেখলে তোমার উপকারের চেয়েও ক্ষতিটাই বেশি হবে। তো আমি বললাম যে তোমার চেহারা কি খুব বেশি ভয়ঙ্কর, মানে আমি দেখলে কি ভয় পেয়ে যাব, এরকম কোনো কিছু? আমাকে বলে না, এটা তোমার ইচ্ছা, তুমি ভয় পাবা কি পাবা না, তা তুমি কি দেখতে চাও? আমি বললাম যে হ্যাঁ আমি দেখতে চাই, আমি তোমার মুখটা দেখতে চাই। এই কথা বলা মাত্রই ভাই ও যখন ওর মুখটা খুলে দিল, আমার কাছে মনে হয় আমি যে কি দেখলাম, মানে অবাক হয়ে গেলাম। আমি তার গালে হাত দিচ্ছিলাম, তার মুখে হাত দিচ্ছিলাম, যে এটা কি কোনো ছবি, কেউ কি ছবির মতো করে অঙ্কন করে রেখেছে? মানে বিশ্বাস করতে পারলাম না, মানে আমার বিশ্বাস হচ্ছিল না। পরে আমি বললাম যে আফিয়া, তুমি এত সুন্দর, তুমি এত সুন্দর একজন নারী। আমাকে বলে হ্যাঁ, আমাকে আমার আল্লাহ নিজ হাতে সুন্দর করে বানিয়েছে, তাই তো আমি এতটা সুন্দর। আমি বললাম তুমি দেখতে এত সুন্দর, আমার না তোমাকে অনেক ভালো লাগে, বাট আমার কাছে বিশ্বাস হয় না যে তুমি আমার কাছে আছো, আমি তোমার সাথে কথা বলি। আমি তো সবই স্বপ্নে দেখি, আর ঘুম থেকে ওঠার পরে আমি দেখি আমি আমার খাটেই শুয়ে আছি। ও আমাকে বলে তোমার বিশ্বাস হয় না? আমি বললাম না, আমার বিশ্বাস হয় না। ও বলে বিশ্বাস করাইতে চাও, মানে বিশ্বাস করবা? আমি বললাম হ্যাঁ, আমি তো বিশ্বাস করতে চাই। ও আমাকে বলে ঠিক আছে, তাহলে আজকে আমি তোমাকে বিশ্বাস করাবো যে আমি সবসময় তোমার সাথে আছি, সবসময় তোমার সাথে কথা বলি, তোমার পাশে বসে। আজকে কিন্তু তুমি বিশ্বাস করবা, ভয় পাবা না তো? আমি বললাম না, আমি ভয় পাবো না। আমি ভয় পাবো কেন? আমাকে বলে দেখো, কিন্তু ভয় পাওয়া চলবে না, ভয় পাইলে কিন্তু মারবো। আমি বললাম না, আমি ভয় পাবো না। ও বলে ঠিক আছে, ভয় পাওয়ার দরকার নাই, তুমি তোমার চোখটা বন্ধ করে আবার চোখটা খোলো, আর তোমার সাথে আমার কালকে আবার কথা হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমি তখন চোখটা বন্ধ করে চোখটা খুলেই দেখতেছি ভাই, আমি আমার ওই ফুলের বাগানে বসে আছি। মানে বাগানের পাশে যে জায়গাটা, যে জায়গায় বসে আমি এতক্ষণ তার সাথে কথা বলেছিলাম ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে, আমি সেম জায়গাটার মধ্যেই বসে আছি, মানে ওই জায়গায় বসে আছি। মানে ঘুমটা ভাঙার পরে আমার কাছে মানে আমার পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেছে। আমি এখানে একটা চিৎকার দিছি যে এতক্ষণ তো আমি স্বপ্নে ছিলাম, আমি আমার ঘরে ঘুমাইছি, খাটে ঘুমাইছি, খাটে ঘুমানোর পরে সে আমার কাছে আসছে। তা এখন ঘুম ভাঙার পরে আমি দেখতেছি আমি আমার বাগানে বসে আছি। তো বাগানে বসে চিৎকার দিছি, খুব জোরে চিৎকার দিছি। আমি চিৎকার দিয়া কোনোভাবে দৌড়াইয়া আমার আমি কিভাবে বলবো যে বাগানের বাইরে দিয়ে তালা মারা, মানে আমার যে গেট আছে গেটের বাইরে দিয়ে তালা মারা, কিন্তু গেটের ভিতরে এইভাবে আমি ঢুকবো কী করে? যদি আমি ঢুকিও তাহলে তো আমাদের বাইরের তালা খুলে আমাকে ঢুকতে হবে, বাইরে দিয়ে তালা মারা, এবং আমি এটার ভিতরে। এবং আরেকটা বিষয় হচ্ছে, আমি তো আমার ঘরের মধ্যেই ছিলাম, আমার ঘরেরও ভিতর দিয়ে আপনার দরজা নক করা, মানে দরজা লাগানো, এমন একটা অবস্থা। তা আমি আসলাম কেমন করে? পরে আমি চিৎকার দিয়ে আমি দরজার কাছেই আসছি, যে দিয়ে বেরো, ওইখানে এসে আমি অজ্ঞান হয়ে গেছি, জ্ঞান হারিয়ে ফেলছি। তো জ্ঞান হারিয়ে ফেলার পর আমার আর কোনো কিছুই মনে নাই। এবং সকালে যখন সূর্যের আলো এসে আমার চোখের মধ্যে পড়লো, অ্যান্ড ওই সময়টাতে আমার ঘুম ভাঙে, আমার আসছে, আমার জ্ঞান আসছে। জ্ঞান আসার পরে আমি এখানে কী করলাম, যে দেওয়াল ছিল, দেওয়ালের উপর দিয়ে উঠে কোনোভাবে ওই পারে চলে আসছে, বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে আমি চিৎকার করতেছি এবং কান্নাকাটি করতেছি যে আল্লাহ, এটা আমি কী করলাম। আমার আম্মা তখন দৌড়িয়ে বেরিয়ে আসছে, আব্বা ঘর থেকে বেরিয়ে আসছে, সবাই আমাকে ধরলো, কী হয়েছে সীমান্ত? আমি কোনো কিছু বলতেছি না, আমি জাস্ট কাঁপতেছি। এবং একটা পর্যায়ে তারা আমাকে বুঝিয়ে শুনে আমার বললো, তুই ঘরের মধ্যে যা, তোর ঘরে ঢুক। এই কথা বলার পরে তারা আমাকে বুঝিয়ে শুনে ঘরের দিকে দিল। আমি এখন ঘরে যাব, গিয়ে দেখি আমার ঘর ভিতর থেকে দরজা লাগানো। এটা কীভাবেই সম্ভব যে আমার ঘরের দরজা আমার ঘরের ভিতর থেকে কে লাগাবে? ঘরের দরজাটা ভিতর থেকে লাগানো, এবং আমি যে বাগানের মধ্যে ছিলাম ওই বাগানের বাইরেটাও এভাবে নক করা। আমি ঘরের মধ্যে ঢুকতে পারতেছি না। এখন আমার চিন্তা ভাবনা হচ্ছে যে আমি যদি এখন ঘরের মধ্যে ঢুকিও, তাহলে তো গেট আমাকে দরজা ভাঙতে হবে, আর দরজা ভাঙলে তো আব্বা আম্মা বুঝে যাবে যে ভিতর থেকে দরজা লাগানো, তাহলে আমি বেরোলাম কেমন করে? আমি তখন কী করলাম, কী করা যায়, এমন একটা ঝামেলায় পড়ছি। আমি তখন নিজের মাঝে সাহস আনি, আমার আমার এক পাশের ঘরের আমার এক বন্ধু আছে, ওকে ডেকে আনি। ও আবার ইলেকট্রিকের কাজ করে, আপনার ওই যে ইলেকট্রিক আপনার বিভিন্ন ধরনের পাইপ ফিল্টারের কাজও করে, ওর কাছে মোটামুটি সব কিছু আছে। থাকার পরে আমি ওকে নিয়ে আমার বাড়ির পাশে যে জানালা ছিল, জানালা কিন্তু খোলা, আমি তখন জানালার যে গ্রিলটা ছিল, ওই গ্রিলের চারপাশে যে লকগুলো ছিল, আপনার এই স্ক্রুগুলো ছিল, এগুলো আমি খুলছি। ওরে দিয়ে খুইলা তারপর আমি ঘরের মধ্যে ঢুকছি।
তা ও আমারে বলে তুই গেটে, আমি বললাম যে আমার দরজায় তালা মারা, মানে বাইরে দিয়ে, আমাদের বাড়ির বাইরে দিয়ে ইয়েটা ছিল, আপনার উইন্ডোটা ছিল, জানালাটা ছিল, ওই জানালা, তখন আমি জানালা দিয়ে ভিতরে ঢুকে পরে আমি দরজা খুলি। দরজাটা খোলার পরে আমি তখন মানে জাস্ট ঘরের মধ্যে বসে আছি, ওই মুহূর্তেই করলো কি, আমার মা আমাকে ডাকাডাকি শুরু করলো যে সীমান্ত ঘর থেকে বেরিয়ে আয়, বেরিয়ে আয়। বেরিয়ে আসার পরে মা আমার মুখে কিছু পানি দিল আমার শরীরে, পানির চিৎকারগুলো দেওয়ার পরে মনে হলো যে আমার শরীরের মধ্যে কি আগুন লাগেছে, আমি মানে চিৎকার দিয়ে উঠছি, মানে খুব জোরে চিৎকার করছি। চিৎকার করতে আমার আম্মা তখন কান্নাকাটি শুরু করছে, আম্মা কান্না করতেছে, বাবা কান্না করতেছে, সবাই বলতেছে সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। তাহলে আমি বললাম যে কী সর্বনাশটা কী হলো, আমাকে আমার গায়ে পানির ছিটা দিল, আমি চিৎকার দিলাম, মানে চিৎকার দিয়ে উঠলাম, তাহলে সর্বনাশের এখানে কী হলো? আমার মা আমাকে বলতেছে চল চলো চলো চলো, তাহলে আর দেরি করা যাবে না, এখনই নিতে হবে। তো তারা মুহূর্তের মধ্যে আমাকে নিয়ে টানাটানি শুরু করলো। আমি বললাম যে আমায় টানাটানি করে তোমার নিয়ে যাচ্ছ কোথায়, কোথায় নিয়ে যাবা? আমাকে বলে তোকে নিয়ে যাবো চল। আমি কোথায় নিয়ে যাবা? আমাকে তখন টানা হেঁচড়া করে আমাদের বাড়ি থেকে মোটামুটি বেশ দূরে, এই সিলেটের মধ্যেই পড়ে এক হিন্দু পাড়ায় আমাকে নিয়ে গেল, এক হিন্দু মহিলার কাছে। হিন্দু মহিলা আমাকে দেখেই আমার মায়ের কাছে পটপট করে সব কথা বলে দিচ্ছে যে আমি কিভাবে কি করছি বা কোথায় কোথায় গেছি, ফুলের বাগান, এটা ওইটা, মানে আমি স্বপ্নে যে জিনিসগুলো ঘটতো, যেগুলো আমি কাউকেই বলি নাই, এই জিনিসগুলো ওই হিন্দু মহিলা অকপটে সব কিছু আমার আম্মার কাছে বলে যাচ্ছে যে তোমার ছেলে এটা করেছে, তোমার ছেলে ওইটা করেছে, তোমার ছেলে এই জায়গায় গিয়ে ধরা খেয়েছে, ওই জায়গায় গিয়ে ধরা খেয়েছে। মানে যত ধরনের আমার ভিতরের কথাগুলো ছিল, সব কথাগুলো ওই পিসি তখন আমার মায়াকে বলতেছিল এবং বলল যে তোমার ছেলেকে বাঁচাতে হলে অবশ্যই তোমাকে আমাকে পানি পড়া দিল এবং তাবিজ দিল, আপনার তাবিজ পরিয়ে দিল, তাবিজ দিল ভিতরে কি জানি লেখা, এরকম 2টা তাবিজ দিয়ে দিল, বললো যে 2টা তোমার ছেলে 2 হাতে বেঁধে রাখবা, 2টা 2 হাতে দিয়ে দিবা এবং সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ভগবানের আশীর্বাদে, মানে ভগবানের আশীর্বাদে সব কিছু ঠিক হয়ে যাবে। এরকম করেই মহিলা তখন আমাকে বিদায় করে দিল। তা আমি মায়ের মুখে শুনেছিলাম এই মহিলার সাথে নাকি হিন্দু মুসলিম সব ধর্মের, মানে সব ধর্মের হচ্ছে জিনেরা আছে মহিলার সাথে, এবং মহিলা খুবই গরম, খুবই পারদর্শিক, মানে উনি এরকম যে জীবনে কখনো কোরআন শরীফ ধরেনি কিন্তু তিনি কোরআন মুখস্থ পড়তে পারে, মানে এরকম আর কি, ওই সব ওদিকে এরকম। তো বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে আম্মা ওই দিন আমাকে নিয়ে ঘুমাচ্ছে, আমার 2 হাতে তাবিজ পরা, এবং আমি মানে খুবভাবে আম্মা আমাকে নিয়ে রাতের বেলায় শুয়ে আছে, মানে ওকে নিয়ে যখন ঘুমাইলো, মা শুইলো, আমার বারবার তখন ওই আফিয়ার কথা মনে পড়তেছে, মানে ওই পরিটার কথা মনে পড়তেছে। মানে আমার কাছে মনে হলো যে ও তো আমার কোনো ক্ষতি করতো না, এবং ও যখন আমাকে আমার পাশে বসেছিল আমাকে বলেছিল যে সীমান্ত ভয় পাওয়া কিন্তু চলবে না, ভয় পেলে কিন্তু সমস্যা হবে, তুমি কিন্তু ভয় পাবা না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি ভয় পাবো না, কোনো সমস্যা নেই, ঠিক আছে আমি ভয় পাবো না, এটা আমি তাকে বললাম। এবং এটা বলার পরে ও হঠাৎ করে আমার কাছ থেকে চলে গেল এবং আমাকে বাস্তবতাটা বুঝিয়ে দিল যে আমি আসলেই কোথায় আছি, ওই জায়গাটাও আমাকে দেখাই দিল। তাহলে সেখানে তো আসলে ওর কোনো দোষ নেই, ও তো কোনো অন্যায় করে নাই। এবং আমি তখন মানে এটা চিন্তা করতে করতে মায়ের সাথে ঘুমাইলাম, এত বড় আমি, তারপর আম্মুর সাথে ঘুমাইতাম। এভাবে প্রায় 3 থেকে 4 দিনের মতো কেটে যায়। দিন যত সামনের দিকে পার হচ্ছে, সময় যত কাটতেছে, আমার বুকের ভিতরে আফিয়ার জন্য কষ্টের পরিমাণটা ঠিক ততটাই বাড়তেছে। আমার বারবার আফিয়ার কথা মনে পড়তেছে এবং আমাকে অনেক ভালোবাসতো, এবং ওর সাথে আমার কাটানো রাতের বেলায় কাটানোর সময়গুলো এভাবে আমি প্রায় 15-20 দিনের মতো কেটেছে। এবং 15-20 দিন পরে আমি কোনোভাবে আর থাকতে পারতেছিলাম না। ওই সময় আবার মা আমাকে আলাদা করে দিল, আমি আবার আমার রুমেই ঘুমাইতাম, আমার ঘরেই ঘুমাইতাম। তো রাতের বেলায় ঘুমাইলে আমি কিন্তু আর ওকে স্বপ্নে দেখতাম না, আফিয়াকে আর দেখতাম না, ও আমার কাছেও আসতো না, আমার ওর কথা খুব মনে পড়তো। একদিন রাতের বেলা আমি চিন্তা করলাম যে আমি আফিয়াকে ছাড়া থাকতে পারবো না, মানে ওর প্রেমে পড়ে গেছি একরকম। ওর স্মৃতিগুলো আমাকে একরকম পাগল বানাই দিতেছে, মানে বারবার ওর কথা আমার মনে পড়তেছে। আমি চিন্তা করতেছি আমি ওর সাথে কথা বলবো, ওর সাথে দেখা করব। মানে আমার ওই পরিস্থিতিটা ওই সময় এরকম হয়েছে যে প্রয়োজনে আমি ওই ফুলের বাগানে আবারও চলে যাব এবং ফুলের বাগানে আবারও গিয়ে বসবো, বসে আমি আফিয়ার সাথে সরাসরি দেখা করে আসবো, ওই বাগানে আমি আবারও যাব। দেন এরপর আমি করলাম কি, আমি তো ঘরের মধ্যেই শুয়ে আছি, মানে শুয়ে অবস্থা আমি তখন উঠলাম, উঠার পর আমার যে 2টা তাবিজ ছিল 2 হাতে, আপনার কোনির উপরে এই জায়গায় ছিল তাবিজগুলো, আমি তখন তাবিজগুলো খুলে ফেললাম। 2টা তাবিজ খুলে আমি তখন শুইলাম এবং শোয়ার ঠিক কয়েক মিনিট পরে আমার মনে হয় আমি তখন তন্দ্রায় ছিলাম, মানে ঘুমাই নাই। ওই মুহূর্তেই হঠাৎ করে আফিয়া আমার সামনে আসলো এবং আসার পরে ও কান্না করতেছে। মানে ও যখন আমার কাছে, আমি তো কোনো ভয় পাইলাম না, মানে এক বিন্দু পরিমাণের ভয় পাইলাম না। ও কান্না করতেছে, মানে চিৎকার করে কাঁদতেছে। আমি বললাম তুমি কাঁদতেছো কেন? ও আমাকে বলে তুমি কি করে পারলা তোমার আম্মার কাছে সব কথা বলে দিতে, এবং তুমি কেন ওই ডাইনি খারাপ মহিলার কাছে গেলা? ওই মহিলার কাছে যাওয়ার পরে মহিলা তাবিজ দিল, সেই তাবিজ কেন তুমি ব্যবহার করলা? এটা তুমি কি করলা? তুমি কি আমার কাছ থেকে দূরে সরে যেতে চাও? তুমি কি আমার সাথে কথা বলতে চাও না? তুমি কি আমার সাথে তোমার সম্পর্কটাকে নষ্ট করে দিতে চাও?
আমি তখন বললাম, না আফি, আমি এটা কেন করব? আমি তোমার সাথে আমার সম্পর্ক নষ্ট কেন করব? এরকম কোনো চিন্তা ভাবনা তো আমার নাই। আমার খারাপ লাগতেছিল তোমার জন্য, এবং তোমার সাথে দেখা করার জন্যই তো আমি হাতের তাবিজগুলো খুলে ফেলেছি। ও তখন বলে, এতদিন খোলো নাই কেন? তুমি আজকে এতগুলো দিন কেন হাতের মধ্যে এই তাবিজটা পড়ে আছো, তাবিজগুলো পড়ে আছো? তুমি তাবিজটা আগে কেন খুললা না? এই বলেও খুব বকাবাধ্য করতেছে, খুব রাগারাগি করতেছে। আমি বললাম, তুমি রাগারাগি করো না, ভগবানের দোয়ায় সব কিছু ঠিক হয়ে যাবে, ভগবানের আশীর্বাদে সব ঠিক হবে, আমার তো এখন ঠিক আছে। ও আমাকে বললো, তোমার মা কিন্তু এই তাবিজের জন্য তোমাকে আবারও ধরবে, আর এই তাবিজটা ঘরে আছে বলে আমার খুব খারাপ লাগতেছে, আমি তোমার কাছে সরাসরি আসতে পারি না। তুমি এই তাবিজের ভিতরের যে জায়গাগুলো আছে, মানে ভিতরে যে কাগজটা, সেই কাগজটা খুলে পানিতে ফেলে দেবো, এটাকে পুড়ে ফেলো। আমি তখন বললাম যে এটা করবো, বলে এটা করো। এবং এই বলে হঠাৎ করে চলে গেল, আমার ঘুমটা ভেঙে গেল। সাথে সাথে আমি উঠেই করলাম কি, আমার ঘরে একটা চাকু ছিল, চাকু দিয়ে মানে তাবিজের উপরে যে মোমটা ছিল, মোমটা সরিয়ে ভিতরের কাগজগুলোকে বের করে, আমার ঘরেই ম্যাচ ছিল, আমি ম্যাচ দিয়ে আগুন লাগাই দিছি, মানে এগুলোকে পুড়ে ফেলছে। এবং পুড়ে ফেলে আমি শোয়া মাত্রই ও তখন আমার ঘুম জাস্ট তন্দ্রার মধ্যেও পুনরায় আবারও আসছে। এসে আমাকে বলে, সীমান্ত তুমি ভয় পেয়েছো কেন? আমি বললাম, আমি ভয় পেয়েছি কেন আমি জানি না, আমার খুব ভয় লেগেছে। ও আমাকে বলে, আজকের পর থেকে তুমি আর আমাকে ভয় পাবা না। আসলে তোমার ভুল নয়, ভুলটা আমারই। এভাবে হঠাৎ করে একটা অন্ধকারাচ্ছন্ন জায়গার মধ্যে তোমাকে রাখাটা আমার ঠিক হয়নি। তুমি কি আমাকে সরাসরি দেখলে ভয় পাবা? আমি বললাম, না, আমি ভয় পাবো না। ও বলে, দেখো কিন্তু ভয় পাবা না তো? আমি বললাম, না, ভয় পাবো না। ও বলে, ঠিক আছে, তাহলে তুমি উঠো। এবং সেদিন আমি সরাসরি আমার ঘুম ভাঙার পরে আমি দেখলাম যে ও আমার ঘরের মধ্যে বসে আছে, এবং একটা চেয়ারের মধ্যে বসে আছে। এত সুন্দর একটা মানে একটা সাদা জামা পরে আছে, মুখে মানে ঘোমটা দেওয়া, এত সুন্দর, এত লম্বা, এত ফর্সা, এত যে কিউট, আমি আমার জীবনে এত সুন্দর মেয়ে দেখি নাই। আমার ঘুম তখন আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে আমি উঠে দেখেও বসে আছে, একদম নর্মালি একটা মানুষ যেরকম করে বসে থাকে, একেবারে সম্পূর্ণ একটা মানুষের মতো করেও বসে আছে। আমি বললাম যে, দেখো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। ও আমাকে বলে, আমরা তো আমরা তো জিন জাতি, আমরা কখনো তোমাদেরকে বিয়ে করতে পারবো না। মানুষ জাতির সাথে জিন জাতির কোনো বিয়ে হয় না। আমি তখন বললাম যে, দেখো, আমার তোমাকে ছাড়া কোনো কিছু ভালো লাগে না, আমি তোমাকে আমার নিজের করে নিতে চাই, প্লিজ তুমি আমাকে তোমার করে নাও। আমাকে বলে, আচ্ছা ঠিক আছে। ওই দিন আমি তার সাথে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো একই ঘরের মধ্যে, একই ছাদের নিচে, আমার খাটের উপরে বসে বসে তার সাথে আমি কথা বলি, এবং কথা বলার পরে ও তখন চলে যায়। এইভাবে মাঝে মাঝে ও আমার কাছে আসতো, এসে আমাকে ডাকতো, আমার ঘুম ভাঙতো, এবং ঘুম ভাঙার পরে ও চলে যেত। আমি যখন আবার শুয়ে চোখটা বন্ধ করতাম, ও চলে যেত। মানে ও যে কীভাবে আসতো, আমার ঘরের দরজা জানালা সব কিছু বন্ধ ছিল, ও কীভাবে আসতো আমার রুমে, এবং কীভাবে আমার রুম থেকে যেত, এটা একমাত্র ভগবানই ভালো জানে। মানে আমার রুমে কীভাবে আসতো। এইভাবে দীর্ঘদিন যাতায়াত করতে 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 একটা পর্যায়ে হঠাৎ করে মনে হয় এই বিষয়টা আমার মা এবং আমার ঘরের যে অন্য যেই মানুষরা আছে, তারা সম্ভবত বিষয়টা কিছুটা মানে আন্দাজ করে ফেলে, কিছুটা ধারণা করে ফেলে যে রাতের বেলায় কেউ একজন আসে এবং এসে আমার সাথে কথাবার্তা বলে যায়। এই বিষয়টা আমার পরিবারের মানুষরা মোটামুটি প্রায় অনেকটাই ডাউট করে ফেলেছে, আমাকে সন্দেহ করে ফেলেছে। এবং সন্দেহ করে একদিন হঠাৎ করে আমার মা আমার হাতে গিয়ে দেখতেছে আমার হাতে তাবিজগুলো নাই। আমি কিন্তু তাবিজের খোসাগুলো পরেছিলাম কয়েকদিন, তারপর আমি খোসাগুলোও ফেলে দিয়েছি, খোসাগুলোও রাখি নাই। তাবিজ না দেখার পর আবার মা তখন খুব রেগে গেল আমার সাথে যে, সীমান্ত, তোমার হাতের তাবিজ কোথায়? আমি বললাম যে, মা, আমার তাবিজ পড়তে ভালো লাগে না, কলেজে গেলে বন্ধুরা আমাকে মানে খারাপ কথা বলে, বাজে কথা বলে, আমাকে বলে আমি তাবিজ পড়ি কেন, আমি তাবিজ পড়ি, আমার সাথে মনে হয় জিন আছে, ভূত আছে, এগুলো ওরা আমার সাথে কথা বলতে চায় না, আমার কাছ থেকে দূরে থাকে, আমার ভালো লাগে না মা, এই জন্যই আমি তাবিজ খুলে ফেলেছি, তাবিজ ফেলে দিয়েছি। মা তখন খুব রাগারাগি করতেছে আমার সাথে, বলতেছে যে, এটা কোনো কথা হলো, তুই তাবিজ খুলে ফেললি, চল আমি তোকে ওই মহিলার কাছে আবার নিয়ে যাব। আমার কথা হচ্ছে, আমি তো ওই মহিলার কাছে যাবো না। মহিলার কাছে গেলে পরেই তো মা আবার পুনরায় আমাকে ওই তাবিজগুলো পড়াই দিবে, আবারও আমাকে তাবিজ পড়তে হবে, এবং আমার ভালোবাসার মানুষ আমাকে আফিয়ার কাছ থেকে দূরে সরে যেতে হবে। আমি বললাম যে, না, আমি তাবিজ পড়বো না, তুমি আমাকে তাবিজ পড়াতে পারবা না, আমি তাবিজ পড়বো না। মায়ের কথা হচ্ছে যে, না, মা আমাকে তাবিজ পরাবে, আমাকে বলে আমি তোকে তাবিজ পরাবই, এইভাবে তাবিজ ছাড়া আমি তোকে রাখবো না। এজন্যই তো তোর দিদি বলে, তোর দাদা বলে, সবাই বলে যে তুই নাকি ঘরের মধ্যে গোপনে মানে কার সাথে ফিসির করে সারা রাত কথা বলিস, কার সাথে তুই সারা রাত কথা বলিস, এই জন্যই তো তুই কথা বলিস, তার মানে তোর হাতে তাবিজ নাই, তুই তাবিজ খুলে ফেলেছিস, তাই এই জিনিসটা তোর কাছে আসে। আমি তখন বললাম যে, মা,
আমি এটা করবো না, মানে আমি এটা পারবো না, তুমি আমার এটা করাইও না। না, জোর জবরদস্তি করে মা তখন মানে আমাকে নিয়েই যাবে, আমাকে ওই বাড়িতে নিয়ে যাবে। আমি যাব না যাব না যাব না, প্রায় মানে সকাল থেকে বিকেল হয়ে গেল, এবং মানে বিকেল অবধি মা আমাকে ছাড়বে না, আমাকে নিয়েই যাবে। তো সে রাতে করলো কি, মা আমাকে নিয়ে রাতের বেলায় ঘুমাইলো, আমাকে আর আলাদা ঘুম পাড়াতে দিল না, মা আমাকে নিয়ে ঘুমালো। তো ঘুমানোর পরে রাতের বেলা আমি স্বপ্নে দেখতেছি ও আসছে আমার কাছে, এসে আমাকে স্বপ্নে বলতেছে যে সীমান্ত, তুমি কিন্তু ওই মহিলার কাছে যাবা না, তুমি যদি আবার ওই মহিলার কাছে যাও তাহলে কিন্তু আমি আর কোনো দিনও তোমাকে পাবো না, তোমার পরিবার তোমার কাছ থেকে আমাকে সম্পূর্ণভাবে কেড়ে নেবে, তোমাকে আর আমি পাবো না, তুমি কিন্তু ওই মহিলার কাছে যাবা না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে মা, আমি যাবো না, ঠিক আছে আলিফা, আমি যাবো না, আমি আলিফার কাছে ওয়াদা করেছি আমি যাবো না। সকালে মা ঘুম থেকে উঠে আমাকে আবারও নিয়ে যাবে, আমি মহিলার কাছে নিয়ে যাবে, আমাকে টানা হেঁচড়া শুরু করেছে, তুই চল আমি তোকে মহিলার কাছে নিয়ে যাবো, ওই মহিলা তোকে ডাকতেছে, তুই চল। মানে কেমন জানি আমার উপরে একটা মা টর্চার করতে শুরু করছে যে আমাকে নিয়ে যাবে। ঘড়ির সময় তখন প্রায় 11টা বেজে গেল। এই মুহূর্তে আমার দাদা বাড়িতে আসলো, আমার বড় ভাই আর কি। দাদা এসে গালাগালি করতেছে, দিদি গালাগালি করতেছে, বাবা গালাগালি করতেছে, সবাই গালমন্দ করতেছে, তোকে কবিরাজের কাছে নিবি, তুই যাবি না কেন? খুব ভাবে এবার কী করলো তারা, সিএনজি ঠিক করে ফেললো, আমাকে কবিরাজের কাছে নিয়ে যাবে, মানে ওই হিন্দু মহিলার কাছে নিয়ে যাবে। তা সিএনজি মাঝপথে আসার পরে হঠাৎ আমার প্রস্রাবে পাইছে, মানে খুব বেশি প্রস্রাবে চাপ দিছে। আমি তখন মারে বললাম যে মা, আমি প্রস্রাব করব, একটু তুমি সিএনজিটাকে থামাইতে বলো। রাস্তার ধারেই তখন সিএনজিটাকে দাঁড়ালো, এবং সিএনজিটাকে দাঁড়ানোর পরেই আমি তখন করলাম কি, এই মানে পাশেই একটা আপনার ওই খালটায়, মানে আমাদের বাড়ির যে খালটা, ওই খালটায় রাস্তার পাশ দিয়ে গেছে, তো খালের পাড়েই আমি তখন মানে প্রস্রাব করার জন্য গেলাম, একটু ঝোপের মতো জায়গা, ওখানে আমি বসে বসে প্রস্রাব করছি। এবং প্রস্রাবটা শেষ হওয়া মাত্রই আমি দেখলাম যে আমার সামনেই আমার আফিয়া দাঁড়িয়ে আছে। আফিয়াকে দেখার পরে তো আমি মানে অবাক হয়ে গেলাম। ও আমাকে বললো আসো আসো, এদিকে আসো, এদিকে আসো। আমাকে তখন ডাক দিল, এবং ডাক দেওয়া মাত্র আমি তখন দৌড়ে ওর কাছে যাচ্ছি, জাস্ট দৌড়ে ওর কাছে যাচ্ছি, অতটুকুই আমার মনে আছে যে আমি দৌড় দিয়ে ওর কাছে গেলাম। আমার আর কোনো কিছু মনে নেই, আমার কিছুই মনে নেই। এবং আমি এরই মাঝে মানে আমার জাস্ট আমি মানে সেন্সলেস হয়ে গেছি। আমার যখন জ্ঞান ফিরল, আমি যখন হুঁশ হলাম, আমি দেখলাম আমার পুরো শরীর ভিজে আছে, আমার পুরো শরীরটা, বাট আমি খালের পাড়ে বসে আছি। খুব সুন্দর একটা জায়গা, জায়গাটা আমি চিনি না, মানে খুবই সুন্দর, অত সুন্দর জায়গা আমার জীবনে আমি দেখি নাই, খুবই সুন্দর। ওইখানে আমি বসা, এবং আমার পাশে আলিফা বসে আছে। এটা কিন্তু দিনের বেলারই ঘটনা, মানে এরকম না যে আমি স্বপ্নে দেখতেছি, বিষয়টা স্বপ্নে ছিল তা কিন্তু না। আমি দিনের বেলায় খুব ভালোভাবে মানে আমার পাশে আলিফা বসে আছে, আমি ওর সাথে কথা বলতেছি। আমি বললাম যে আমি ভিজা কেন? ও আমাকে বলে তুমি খালে জাপ দিয়েছিলা। আমি বললাম কই, আমি তো খালে জাপ দেইনি, আমি তো তোমার কাছে এসেছি। ও আমাকে বলে এখন কি করবা, তোমার মা তো তোমাকে ওই মহিলার কাছে নিয়ে যাবে, এবং ওই মহিলার কাছে নিলে পরে তোমার মা তো তোমাকে আবারও তাবিজ পরাবে, আমি তো আবারও তোমার কাছে যেতে পারবো না, তোমার সাথে তো আমার আর দেখা হবে না। তো আমাদের আজকেই শেষ দেখা, তুমি ভালো থাকো, তোমার জন্য আমি দোয়া করি, তোমার ঈশ্বর তোমার ভগবান তোমাকে ভালো রাখুক। আমি পৃথিবীতে আর আসবো না, আমি এখান থেকে চলে যাচ্ছি, তোমার সাথে আমার আর কখনো দেখা হবে না। এটা বলা মাত্র আমি তখন কান্না করতে শুরু করলাম যে আপনি এটা তুমি কি বলছো, এটা হতে পারে না, আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না। আমাকে বলে তাহলে তোমার আম্মার সাথে তুমি ওই মহিলার কাছে যাচ্ছিলে কেন? আমি বললাম আমি তো যাচ্ছিলাম না, আমাকে জোর করে নিয়ে যাচ্ছিল, আর আমি তো তোমাকে দেখা মাত্রই দৌড়িয়ে তোমার কাছে চলে আসতে চেয়েছি, তুমি কি দেখোনি? আমাকে বলে তুমি কি চাও? আমি বললাম আমি তোমার সাথে থাকতে চাই, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই, আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছেড়ে এক পা কোথাও দূরে যেতে চাই না, আমার তোমাকে খুব ভালো লাগে। ও তখন আমাকে বলে খিদা লেগেছে? আমি বললাম হ্যাঁ আমার খিদা লাগছে। বলে এখানে বসো, আমি খাবার নিয়ে আসছি। ভাই এই জায়গাটা এতটাই সুন্দর একটা জায়গা ছিল যে একটা মানে খাল না নদী আমি জানি না, বাট খুব একদম মানে খোলামেলা একটা জায়গা, বাট খুবই সুন্দর, কোনো মানুষ নাই, কোনো কিছু নাই, খুবই সুন্দর নির্জন একটা জায়গা, এবং কোনো পশু ফাঁকি আমি কোনো কিছুকেই দেখতে পাচ্ছি না। আফি আমার কাছ থেকে যাওয়ার ঠিক মনে হয় যেন আনুমানিক 1-2 মিনিট পরে ও আবারও আসছে। আসার পরে ওর হাতে তখন অনেক খাবার, মানে অনেক ধরনের খাবার। আমি কিন্তু গরুর মাংস খাই না ছোটোবেলা থেকেই, এবং ও কী করলো মানে আপনার ওই যে হয় খাসি হয় বা ছাগল হয়, এরকম ছাগল বা খাসির এরকম অর্ধেক, মানে এটা মনে হয় কোনো বিয়ের অনুষ্ঠান থেকে নিয়ে আসছে, ওরকম যে একদম বর যাত্রীর জন্য যেরকম না, ওরকম করে প্যাকেট করার সাথে হচ্ছে আপনার চাউল আছে, বিরিয়ানি আছে, আমাকে দিল। আমার খুব খিদা লাগছিল, একদম পেট ভরে খাইলাম। তো খাওয়ার পরে ও আমার জন্য কাপড় নিয়ে আসছে, বলে তুমি কাপড়গুলো পাল্টায় না, এই কাপড়গুলো পরো। এটা কিন্তু আমি বারবার বলতেছি এটা আমার কোনো স্বপ্ন না, আমি কোনো স্বপ্ন দেখতেছি না, জাস্ট দিনের বেলায় সূর্যের আলোতে একটা নির্বিল জায়গায় ওর সাথে আমি এরকম করে বসে আছি। আমি তখন গাছের আড়ালে গেলাম, গিয়ে আমার কাপড়টা পরিবর্তন করলাম, ভিজা কাপড়গুলো খুলে ও আমাকে যে কাপড়গুলো দিল সেই কাপড়গুলো আমি পরলাম। পরার পর এখানেই বসে আছি। ও আমাকে বলে বাড়ি যাবা? এমন না, বাড়ি যাব না,
আমার সাথে থাকবে? আমি বললাম হ্যাঁ, আমি তোমার সাথে থাকবো। ও আমাকে বলে দেখো, কিন্তু আমার সাথে থাকতে হলে তোমাকে অনেক কষ্ট করতে হবে, আমার জন্য অনেক বেশি কষ্ট করতে পারবা? আমি বললাম হ্যাঁ, আমি তোমার জন্য অনেক কষ্ট করতে পারবো, তুমি যা বলো আমি তোমার জন্য সব কিছু করতে পারবো। ও বলে তুমি আমাকে এত ভালোবাসো কেন? আমি বললাম আমি জানি না আমি তোমাকে কেন এত ভালোবাসি, আমার তোমাকে অনেক ভালো লাগে। ও বলে ঠিক আছে, আমাকে বিয়ে করবা? আমি বললাম হ্যাঁ করবো। বলে আমাকে বিয়ে করতে হলে কিন্তু তোমাকে ধর্ম পরিবর্তন করতে হবে, তুমি কিন্তু হিন্দু থাকতে পারবা না, তোমাকে মুসলিম হয়ে যেতে হবে। আমি বললাম হ্যাঁ আমি হব, আমাকে মুসলিম হতে হয়, আমাকে যা হতে আমি তাই হব, কিন্তু আমি তোমাকে বিয়ে করব। তো আমাকে বলে ঠিক আছে, এখন তো সন্ধ্যা হয়ে যাবে, তুমি ভয় পাবা না তো? আমি বললাম না, আমি ভয় পাবো না। ও বলে যদি ভয় পাও তাহলে আমি তোমাকে তোমার মায়ের কাছে দিয়ে আসবো। আমি বললাম না, আমি ভয় পাবো না। ও বলে ঠিক আছে, তাইলে এখন এই গাছের ধারে তুমি বসো, আমি তোমার সাথে পরে এসে আবারও দেখা করবো, তুমি ঘুমিয়ে যাও। এই বলি ও জাস্ট আমাকে এরকম যে গাছটা ছিল গাছের সাথে আমি এরকম হেলান দিলাম, এবং হেলান দেওয়া মাত্রই আমার না ঘুম চলে আসলো, আমার কিচ্ছু মনে নাই। এবং হঠাৎ করে সূর্যের আলো আমার মুখের মধ্যে পড়লো সকালবেলা, তখন আমার ঘুম ভাঙলো। এবং ঘুম ভাঙার পরে আমি দেখলাম যে মানে জাস্ট ওইটুকু দেখতেছি একজন মানে একদম সোজা কথা, যেটা একদম সাধারণ মানুষ যেরকম একটা মানুষের কাছে আসে, ঠিক একইভাবে হচ্ছে আফিয়া তখন মানে খালের পাড়ে ছিল, ওইখান থেকে কী জানি একটা নিয়ে আমার কাছে আসতেছে। এবং আসার পর আমি দেখলাম যে একটা মাছ, এই মাছটা ওর হাতে, বাট জীবিত মাছ, লাফাচ্ছে। আমাকে বলে এই মাছটা খাবা, এটা দিয়ে নাস্তা করবা? আমি বললাম যে মাছ, হ্যাঁ খাবো। তো এটা কীভাবে কী করবো? আমাকে বলে ঠিক আছে আমি রেডি করে আনতেছি। ও কিছুক্ষণের মধ্যে এটাও রেডি করে নিয়ে আসলো। কীভাবে এটা পাকালো, কীভাবে এটা পরিষ্কার করলো, কীভাবে রান্না করলো বা কী করলো আমি জানি না, বাট একেবারে আপনার বারবিকিউ করলে মাছটা যেরকম হয় না, এরকমভাবেও আমাকে এনে দিল। আমার কাছে অবাক লাগলো যে আল্লাহ, মানে ভগবান এটা আমাকে কী দেখাচ্ছে। আমি তখন এটা খেলাম, খাওয়ার পরে আমাকে বললো তুমি আজকে কয়দিন আমার সাথে জানো? আমি বললাম কবে? এই তো রাত একটা কাটলো এখন। আমাকে তুমি আজকে 2 মাস আমার কাছে আছো। আমি বললাম মানে 2 মাস? ও বলে হ্যাঁ, তোমাদের হিসাবে, মানুষ জাতির হিসাবে আজকে 2 মাস অতিবাহিত হলো তুমি আমার কাছে আছো। আমি বললাম এটা তুমি আমাকে কি বলছো? কারণ আমি তো দেখলাম মাত্র একবার সন্ধ্যা হলো। ও বলে হ্যাঁ, তুমি একবার সন্ধ্যা হচ্ছে এতটুকুই দেখেছো, কিন্তু 2 মাস কেটে গিয়েছে। আমি তখন অবাক হয়ে গেলাম, বলে আমার মা কেমন আছে? ও বলে তোমার মা বাবা সবাই তোমাকে পাগলের মতো খুঁজতেছে, তুমি কি তাদের কাছে যাবা? আমি তোমাকে তাদের কাছে দিয়ে আসবো। আমি তোমাকে বারবার জিজ্ঞেস করতেছি তুমি কি আমার কাছে থাকবা না তাদের কাছে যাবা? যদি তুমি তাদের কাছে যেতে চাও আমি তোমাকে খুব সুন্দর করে তাদের কাছে দিয়ে আসবো, আমি তোমার কোনো ক্ষতি করব না, তুমি অনেক ভালো ছেলে, তুমি অনেক ভালো, আমি তোমাকে দিয়ে আসবো। আমি বললাম না আফি, আমি তোমার কাছে যেতে চাই না, আমি তোমাকে বিয়ে করতে চাই এবং তোমার সাথে আমি সংসার করতে চাই, তোমার সাথে আমার জীবনের বাকি সময়টুকুন আমি কাটাতে চাই। ও আমাকে বলে সীমান্ত, তাহলে আজকে আমি তোমাকে একটা কথা বলি, এই কথাটা চরম সত্য, তুমি হয়তো জানো না, তুমি আমার যেই শরীরটা দেখতে পাচ্ছ এটা অশুভ একটা শরীর, মানে এটা একটা বাতাস, আমার কিন্তু কোনো বডি নাই, আমার কিন্তু কোনো শরীর নাই। তুমি যে আমার সাথে বিয়ে করে আমার সাথে সংসার করবা, শারীরিক সম্পর্ক করবা, যাই করবা, তুমি কিন্তু আমাকে পাবা না, আমার এটা কিন্তু একটা বাতাস, এটা কিন্তু শরীর না। তুমি যদি আমাকে পেতে হয় তাহলে তোমার একটা মানুষের শরীরের প্রয়োজন। আমি তখন বললাম মানুষের শরীর মানে? আমাকে বলে হ্যাঁ, তোমাকে একটা মানুষের অভয়ারণ্য, মানে আমি জাস্ট দেখতে একটা অভয়ারণ্য, আমার ভিতরে কিছুই নাই, আমি সম্পূর্ণ বাতাস, তুমি আমাকে যেটা দেখতে পাচ্ছ এটা ধোঁকা। তুমি যদি কোনো মানুষের বডি পাও, কোনো মানুষের শরীর পাও, তাহলে সেই মানুষের মাধ্যমে আমি তোমার কাছে আসতে পারবো, যেটার মাধ্যমে আমি তোমার সাথে স্বামী স্ত্রীর সম্পর্কও করতে পারবো। আমি তখন বললাম তাহলে তুমি আমাকে একটা বডি এনে দাও, একটা শরীর এনে দাও, যে শরীরের মাধ্যমে আমি তোমাকে পাবো, আমি ওই শরীরের মাধ্যমে তোমাকে পেয়ে তোমার সাথে সংসার করতে চাই। আমাকে বলে বেশ ভালো কথা, খুবই সুন্দর কথা, তবে আমাকে পেতে হলে তোমাকে একটা কাজ করতে হবে, তোমাকে যেতে হবে বাংলাদেশের রংপুর বলে একটা জেলা আছে, একটা বিভাগ আছে, ওখানে যেতে হবে। আমি বললাম হ্যাঁ, রংপুর তো আমি চিনি। আমাকে বলে হ্যাঁ, আমি তোমাকে রংপুরের ওই বাড়িটার পাশে গিয়ে দিয়ে আসবো, তুমি ওই বাড়ির মধ্যে ঢুকবা, ওই বাড়িতে একজন মেয়ে আছে, নাম হচ্ছে শাহেদা খাতুন, তুমি ওই শাহেদা খাতুন মেয়েটাকে বিয়ে করবা, এবং ওই শাহেদা খাতুন মেয়েটাকে যদি তুমি বিয়ে করো তাহলেই তুমি আমাকে পাবা। ওই শাহেদা খাতুনের ভিতরে আমি ঢুকতে পারবো, ওই মেয়ের শরীরের মধ্যে ঢুকে আমি তোমার সাথে সব ধরনের একজন সাধারণ মানুষের মতো সম্পর্ক করতে পারবো। আমি তখন বললাম যে আফিয়া, আমি ওই শাহেদা তো মনে হয় মুসলমান, শাহেদা তো মুসলিম মেয়েদের নাম। ও বলে হ্যাঁ, এটা একটা মুসলিম মেয়ে, আমি ওকে অনেক দিন আগে ধরেছিলাম, ওকে আমি পছন্দ করি, ও আমার বান্ধবীর মতো, ওকে আমি অনেক দিন আগে ধরেছিলাম, ওরও বিয়ে শাদী হচ্ছে না, এবং ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও অনেক ভালো, ওর বাবা অনেক ভালো, ওর বাবা একজন মসজিদের ইমাম ছিলেন, এবং ও যথেষ্ট পরিমাণের 5 ওয়াক্ত নামাজি, দিনদার, ইমানদার একজন মেয়ে। ওকে আমার ভালো লেগেছে এবং সেই ভালো লাগা থেকেই আমি ওকে পছন্দ করেছি, ওর সাথে আমি আছি, এবং আমি ওর সাথে আছি বলে ওর বিয়ে হয় না, ওর বিয়ে হচ্ছে না, এবং সবাই ওকে ভয় পায়। তা তুমি যাবা, তুমি ওকে বিয়ে করবা, এবং ওকে বিয়ে করলে ওর মাধ্যমে আমি তোমার কাছে আসতে পারবো।
আমি তখন বললাম যে আফিয়া, এটা তুমি কি বলতেছো আমাকে? আমি একজন হিন্দু ধর্মের ছেলে, একজন হিন্দু ধর্মের ছেলের কাছে কি করে ওরা ওদের মুসলিম মেয়ের বাবা একজন মসজিদের ইমাম, সে কী করে ইমাম সাহেব তার মেয়েকে আমার কাছে বিয়ে দেবে? আফিয়া তখন আমাকে বলে, সব ব্যবস্থা আমি করতেছি, তুমি যাও এবং ওখানে আমি যখন তোমাকে নামাই দিব, নামাই দেওয়ার পরে তুমি বাড়ির মধ্যে ঢুকবা, ঢুকলে পরেই তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি বলবা ওই মেয়ের বাবার নাম আমাকে বলে দেয়, শামসুদ্দিন ছিল মেয়ের বাবার নাম, বলবা যে মোল্লা শামসুদ্দিনের কাছে আমি যাব। তো মোল্লা শামসুদ্দিনের কাছে তুমি যাবা, যাওয়ার পরে ওই মোল্লা শামসুদ্দিন তোমাকে দেখলে তুমি বলবা তুমি একজন মুসলমান, তুমি যে হিন্দু সেটা বলবা না, তুমি মুসলমান একটা নাম বলবা, বলার পরে তুমি বলবা যে আপনার মেয়েকে আমি ভালো করতে চাই, আমি আপনার মেয়ে খারাপ আছে, আমি আপনার মেয়েকে সুস্থ করতে চাই, এটা বলেই তুমি গিয়ে মেয়েটার হাতে ধরবা এবং হাতে ধরার পরেই মেয়েটা ভালো হয়ে যাবে, মানে শাহেদা ভালো হবে। আমি আর কখনোই শাহেদাকে ডিরেক্টলি শাহেদার ভিতরে ঢুকবো না, শাহেদাকে বিরক্ত করবো না, এবং এরপর ওর বাবা ওই মেয়েকে তোমার কাছে বিয়ে দেবে, বাকিটা সব আমি করে দিব, এই নিয়ে তুমি চিন্তা করো না। যেভাবে বলেছি যদি এভাবে কাজ করতে পারো তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। আমি বললাম হ্যাঁ, আমি অবশ্যই করতে পারবো, আমি 1000 বার করতে পারবো, আমি 1,00,000 বার করতে পারবো, আমার কোনো সমস্যা নেই, আমি তোমাকে পছন্দ করি, তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করার জন্য রাজি আছি আফিয়া। আমাকে বললো ঠিক আছে তাহলে তুমি প্রস্তুতি নাও। আমি তখন প্রস্তুতি নিলাম। কিছুক্ষণের মধ্যেই আমাকে রংপুরের একটা প্রত্যন্ত এলাকা, একেবারে একটা প্রত্যন্ত এলাকার মধ্যে একটা 3 রাস্তার মোড়ে, মানে 3টা রাস্তা আছে, রাস্তার মোড়েও আমাকে এখানে এসে বসায় দিয়ে গেল। আমি চোখ বন্ধ করছি জাস্ট, এরপরও আমাকে এই জায়গায়, আমি চোখ যখন খুলে দেখেন আমি এই জায়গায় বসে আছি। কিভাবে আনলো, কোথায় থেকে আনলো, এইসব কোনো কিছু আমার জানা নাই। আমি ওখানে বসেছি, বসার পরে আমাকে বলল যে এই রাস্তা দিয়ে সোজা যাবে এবং সামনের দিকে গেলেই দেখবা, তুমি সামনে প্রথম যে বাড়িটা দেখবা ওই বাড়িটাই হচ্ছে মোল্লা শামসুদ্দিনের বাড়ি, সেখানে যাবা এবং সেখানে যাওয়ার পরে তুমি উনি বাড়িতে আছে, ওনার সাথে কথা বলবা। আমি তখন বললাম যে আমাকে কোনো কিছু করবে? তো বলে কিছুই করবে না, আর আমি তো তোমার সাথেই আছি, তোমাকে কোনো কিছু করতে পারবে না, তুমি যাও। আমি তখন এই রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম। আমি হঠাৎ করে আমার শরীরে তাকিয়ে দেখতেছি যে আমার গায়ে পাঞ্জাবি। আমি কিন্তু পাঞ্জাবি পরা অবস্থায় ছিলাম না, আমি দেখি আমার গায়ে পাঞ্জাবি, মাথার মধ্যে টুপি। হঠাৎ করে তো পাঞ্জাবি এবং টুপি পরিহিত অবস্থায় আমি তখন শামসুদ্দিন সাহেবের বাড়ির দিকে গেলাম এবং প্রথম বাড়িতেই ঢুকলাম। ঢুকে ওনাকে দেখা মাত্র আমি সালাম দিলাম। আমি কিন্তু কোনোদিনও মুসলিম ধর্মের কোনো রীতিনীতি, মুসলিম ধর্মের কোনো নিয়ম কারণ এই কোনো কিছুই কিন্তু আমার জানা নাই, আমার মানা নাই। কিন্তু কীভাবে এই সব কিছু আমার ভিতরে চলে আসলো, আমি কী করে মুসলিম ধর্মের অনেক কিছু সালাম দিতে সই শুদ্ধভাবে সালাম দিতে পারলাম এবং আমার ভিতরে মনে হয় যেন আমি একজন দিনদার একজন মুসলিম হয়ে গেলাম। শামসুদ্দিন সাহেবকে সালাম দিলাম, ওনাকেই আমি দেখলাম উঠানের মধ্যে। উনি তখন আসলো, একটা লুঙ্গি আর একটা গেঞ্জি পরে আছে, মাথার মধ্যে টুপি। আমাকে এসে বললো আমি তো আপনাকে চিনলাম না, আপনি কে? আমি বললাম যে আমাকে আপনি চিনবেন না, আমি একজন মানুষ, আমি আপনার সাথে দেখা করতে আসছি। পরে আমাকে বলে কে? বাড়ির ভিতরে আসেন। পরে আমাকে বাড়ির ভিতরে নিয়ে গেলো, নিয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করলো কে আপনি? আমি তখন বললাম আমার ঠিকানা আমি আগে পরে বলি, আমি আগে আপনার কাছে জানতে চাই যে আপনার মেয়ে শাহিদা কেমন আছে। উনি তখন আমার দিকে খুব বড় বড় চোখ করে তাকালো, তাকিয়ে বলতেছে বলেন কি, আপনি শাহেদার কথা জানেন কেমন করে? আমি বললাম আমি একটু শাহেদাকে দেখতে চাই। পরে বলে আপনার ঠিকানা না জেনে তো আমি আমার মেয়েকে আপনার কাছে আনতে পারবো না। আমি তখন বললাম শামসুদ্দিন সাহেব, আপনার মেয়ে দীর্ঘদিন এরকম অসুস্থে ভুগতেছে। মানে আমি যেই কথাগুলো বলতেছি, আমি যেই কথাগুলো কীভাবে বলি আমি নিজেও জানি না, আমি নিজেও বুঝতেছি না যে আমার এই ভিতর থেকে এই কথাগুলো কীভাবে বের হচ্ছে। মনে হয় যেন ভিতর থেকে অন্য কেউ কথা বলতেছে, আমি শুধু আমার ঠোঁটটাকে নাড়াচ্ছি, আমার কাছে এরকমটা মনে হয়। অনেক পরে দেখা গেল কি যে বললো ঠিক আছে তাহলে আপনি বসুন, আমি মেয়েটাকে নিয়ে আসতেছি। পরে শাহেদাকে আমার কাছে আনলো। আনার পর আমি তাকিয়ে দেখলাম যে শাহেদার অনেক বয়স হয়ে গেছে এবং এই মেয়েটা আমার থেকেও বয়স অনেক বড়, অনেক সিনিয়র হবে, কিন্তু এরকম একটা অবস্থা যে মানে তার মাথার চুলগুলো এলোমেলো, মানে দেখিয়ে মনে হচ্ছে পাগল, মানে বদ্ধ পাগল, একদম পাগলি। আমি তখন তারে আনলাম, কাছে আনলাম, আনার পরে সে উল্টাপাল্টা কথা বলতেছে, এদিক সেদিক তাকাইতেছে। আমি বললাম যে ওনার ডান হাতটা দেন। ডান হাতটা তখন ওর বাবা এনে দিল। আমি তখন ডান হাতটার মধ্যে ধরলাম, শুধু ধরলাম এতটুকুই। হঠাৎ করে শাহেদা খুব স্পষ্টভাবে তার বাবারে চিনতেছে, তার মারে চিনতেছে, আমারে বলতেছে আপনি কি, সবার সাথে কথা বলতেছে। এমন একটা অবস্থার ভিতরে শাহেদা ভালো হয়ে গেল। মুহূর্তের মধ্যে পুরো এলাকাতে রটে গেল যে অচেনা অজানা কোনো এক ছেলে আসছে, আসার পরে শাহেদার হাতে ধরেছে এবং ধরা মাত্রই শাহেদা ভালো হয়ে গেছে। শাহেদা ভালো হয়ে গেছে এবং এরপরে আমাকে শাহেদার বাবা কিছু প্রশ্নগুলো, কিছু কথা আমাকে জিজ্ঞেস করলো। উনি জিজ্ঞেস করতেছে, আমি উত্তর দিতেছি, কিন্তু উত্তর কিন্তু আমি দিচ্ছি না, মানে উত্তর যে কে দিচ্ছে আমি নিজেও জানি না। এবং উনি আমাকে সেদিন ওনার ঘরে রেখে দিল। আমাকে বললো আপনি আজকে থাকেন। সারা রাত আমি ঘুমোতে পারি নাই। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতেছে, সবাই আমাকে দেখতেছে এবং একটা পর্যায়ে মানুষ করলো কি বাড়ির ভিতরে আর জায়গা দিতে পারে না।
এই লোক মানে শাহেদার বাবা তখন আমাকে নিয়ে ওনার শ্বশুর বাড়িতে চলে গেল। শামসুদ্দিন সাহেব ওনার শ্বশুর বাড়িতে গিয়ে উনি আমাকে সেখানে রাখলো। রাখার পরে আমি ওনাকে বললাম যে আপনার মেয়েটার তো অনেক বয়স হয়েছে, তাকে তো কোথাও বিয়ে দিতে পারেন না, আপনি যদি বলেন আপনার মেয়েটাকে আমি বিয়ে করব। উনি আমাকে বলে আলহামদুলিল্লাহ, আপনি একজন আল্লাহর ওলি, আমি আপনার কাছে আমার মেয়েকে বিয়ে দিতে এক বিন্দু পরিমাণের কোনো রকমের দ্বিধা রাখি না, আপনি আমার মেয়েকে নিঃসন্দেহে বিয়ে করতে পারবেন, আমি আপনাকে বিয়ের সব ব্যবস্থা করব। এবং তার পরের দিনে এই শাহেদাকে ওর নানুর বাড়িতে নিয়ে আসলো, মানে শামসুদ্দিন সাহেবের শ্বশুর বাড়িতে আনলো। নানুর বাড়িতে আনার পরে সেখানে শাহিদার সাথে খুব সুন্দর করে আমার কলমা কাবিন হলো, আমার বিয়ে হলো এবং একজন মুসলিম মানুষ থেকে আমাকে বিয়ে পড়ালো। অবাক বিষয় হচ্ছে কি জানেন, আমাকে যেটা চূড়া পড়তে বলে আমি পড়তেছি, যা বলে করতেছি, কিন্তু এগুলো আমি কোনোদিনও পারতাম না, এগুলো সবই মুসলিম ধর্মের। এবং বিয়ে হবার পরে যখন আমাদের বাসর হলো, বাসর ঘরে যাওয়ার পরে আমি শাহিদাকে সম্পূর্ণ দেখতে পাচ্ছি আমার ভালোবাসার মানুষ ওই পরি আফিয়ার রূপে। আফিয়ার মধ্যে যেরকম চেহারা টেয়ারা ছিল, একেবারে সম্পূর্ণ আফিয়ার মতো ওর চেহারা। সারা রাত ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়, স্বামী স্ত্রীর পবিত্র মধুরই সম্পর্ক হয়, আমি ওকে বুকে জড়িয়ে ধরে ঘুমাই। এভাবে 21 দিন পর্যন্ত আমি ওর নানার বাড়িতে থাকি। এবং 21 দিন পরে শাহিদাকে আর আমাকে নিয়ে যাওয়া হলো ওদের বাড়িতে, মানে যেই বাড়িতে আমি সর্বপ্রথম গিয়েছিলাম সেই বাড়িতে। এরপর থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ আবারও খবর পেয়েছে আমি এই বাড়িতে আছি, অনেকেই তখন এই বাড়ির মধ্যে আসতে শুরু করে। একটা সময় শাহিদার বাবা শামসুদ্দিন সাহেব আমাকে বলতেছে যে হুজুর, অনেক মানুষ তো আপনার কাছে আসতেছে, মানে আপনি কি একটু পানি পড়া দিবেন, একটু পানি পড়া দিলে মানুষের উপকার হয়। আমি তখন বললাম এটা করা কি ঠিক হবে? তারপর আমি বললাম যে ঠিক আছে। আমি জানি না, মানুষ আমার সামনে পানি নিয়ে আসতো, আমি শুধু এটাতে ফু দিতাম। এবং ওই ফু দেওয়াতে আমি এরকমও শুনতাম যে মহিলার গর্ভের সন্তান হয় না, অনেক বছর হয়ে গেছে ওই মহিলার গর্ভের সন্তান আসতো, আমি ওই পানিতে ফু দিলে এরকম হতো যে ধরেন অনেক বাচ্চা ছিল যেগুলো প্রচুর কান্নাকাটি করতো, অনেক ঝামেলা করতো, এরকম বাচ্চাও শান্ত হয়ে যেত। আমি অনেক বিমারি মহিলা আছে যে এরকম বিমার, তার রোগ ভালো হয় না, কোনো ডাক্তার কবিরাজ কেউ তাকে ভালো করতে পারে না, সেই মহিলার জন্য পানি পড়া মানে ফু দিয়া পানি দিতাম, সেই পানি নিয়ে যাওয়া হতো এবং আমি শুনতে পেতাম যে মহিলা ভালো হয়ে গেছে, ওই মহিলা এখন সুস্থ আছে। বাতে ধরা মানে এরকম 10 বছর 15 বছর বিছানায় শুয়ে থাকা মানুষও নাকি সুস্থ হয়ে যাচ্ছে। লোকে এসে আমার কাছে বলে, আমি হাসতেছি যে কীভাবে সম্ভব, আমার তো কোনো কিছুই জানা নাই। এরকম করে আমি প্রায় দীর্ঘ 9টা মাসের মতো এই বাড়ির মধ্যেই থাকি। এবং আমার সাথে থাকেন ওর বাবা, মানে শাহিদার বাবা শামসুদ্দিন সাহেব। মানুষ এসে আমাকে কোনো প্রশ্ন করলে, কোনো কিছু বললে শামসুদ্দিন সাহেব নিজেই আমার পরিচয় দিয়ে দেয়, উনি নিজেই বলে উনি অমুক উনি তমুক, মানে আমার পরিচয় উনি নিজেই দেয় এবং নিজেই তার মেয়ের সাথে আমাকে উনি বিয়ে পড়িয়েছিল। এবং যার জন্য দেখা যায় প্রতি রাতের বেলায় আমি যখনই লাইটটা বন্ধ করতাম বা যখনই আমি আমার বউ শাহিদার শরীরে দেখতাম, আমি দেখতে পেতাম যে শাহিদার রূপে আমার সামনে আছে আফিয়া, আমি আফিয়াকেই দেখতে পেতাম। দিনের বেলায় দেখতাম শাহিদা, আর দিনের বেলায় দেখতাম আমার বউ শাহিদা এবং রাতের বেলায় দেখতাম আফিয়া। এবং আমি মাঝে মাঝে এই 9 মাসে শাহিদাকে এটা প্রশ্ন করেছিলাম যে রাতের বেলায় আমার যে তোমার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়, তোমাকে কোনো কিছু মনে হয়? ও বলে না তো, আমার তো নর্মালি মনে হয় একজন পুরুষ একজন স্বামীজি করে তার স্ত্রীর সাথে যে সম্পর্ক করে, এই সম্পর্কেই আপনি আমার সাথে করেন, আপনার মাঝে তো আমি ব্যতিক্রম বা অন্যের কোনো কিছু দেখতে পাই না। আমি তখন অবাক হয়ে গেলাম। আবার এরই মাঝে আফিয়া আমাকে বারবার বলে দিত যে আমি যাতে কোনোভাবে শাহিদাকে বেশি প্রশ্ন না করি, শাহিদাকে এটা না করি ওটা না করি, যেভাবে শাহিদা চলতে চাই এভাবেই যেন আমি শাহিদার সাথে চলি। এই 9টা মাসে লক্ষ লক্ষ টাকা আমাকে দিয়ে ইনকাম করে শাহিদার বাবা শামসুদ্দিন সাহেব, মানে লক্ষ বললে ভুল হবে, আমার কাছে মনে হয় কোটি টাকা ইনকাম করে ফেলে। তিনি রংপুর শহরে বিশাল বাড়ি করে, জায়গা কিনে, ওনার গ্রামে জায়গা কিনে বাড়ি করে, এটা করে ওইটা করে, অনেক ধরনের মানে কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠান উনি শুরু করে। এবং আমার কাছে যে মানুষ আসতো আমাকে পানি পড়া দিত, আমি তো পানিতে ফু দিয়ে দিতাম। এরপরে এই পানি পান করে কিভাবে মানুষ এরকম 10-5 বছরের রোগ মানুষের ভালো হয়ে যেত, আমি এটা বুঝতেই পারতাম না। আমার সামনে পানি আনতো, আমি ফু দিতাম এবং ফু দেওয়ার পরে নাকি অটোমেটিক্যালি ওই মানুষ ভালো হয়ে যেত, ওই মানুষ সুস্থ হয়ে যেত। এইভাবে দীর্ঘ 1 মাস 2 মাস নয়, 9টা মাস ধরে আমি এই জায়গায় থাকি। 9 মাস পরে একদিন দিনের বেলা, সকালবেলা ঘড়ির সময় প্রায় 10টা থেকে 10:30টার মধ্যে হঠাৎ করে আমি, আমার মা, আমার বাবা, আমার বড় দিদি, আমার পিসি, আমার পরিবারের প্রায় 8 থেকে 10 জন মানুষ হঠাৎ করে আমার সামনে। আমি ওনাদেরকে দেখার পর তো আমার কলিজার মধ্যে পানি নাই, কিরে এরা আসলো কোত্থেকে? আমি আমার মাকে দেখা মাত্র নিচের দিকে তাকিয়ে আছি। মা আমাকে গিয়ে জড়িয়ে ধরলো, ধরে চিৎকার করে কান্না করতেছে যে বাবা সীমান্ত তুই এখানে কেন? কান্না করতেছে হিন্দু মহিলা।
তখন ওইখানে আরও অনেক মানুষ ছিল, অনেক মানুষই আছে, অনেক মহিলারা আছে, অনেকেই আছে। তখনই শাহিদার বাবার শামসুদ্দিন বলতেছে যে, এই আপনি আমার মেয়ের জামাইকে জড়াইয়ে ধরতেছেন কেন? আপনি আমার মেয়ের জামাইকে চিনেন কোত্থেকে? আমার মা তখন বলে, রাখেন আপনার মেয়ের জামাই। কোনটা আপনার মেয়ের জামাই? এটা আমার ছেলে। তখন কেউ বিশ্বাস করে না। শামসুদ্দিন সাহেব তখন বলতেছে, আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? এটা আমার মেয়ের জামাই, এটা আপনার ছেলে হয় কোত্থেকে? যখন এইভাবে মা আমাকে জড়াই দিল, আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। আমি তখন নিজেও কান্না করে দিয়েছি। আমি তখন ওই শামসুদ্দিন সাহেবকে বলতেছি, মানে আমার শ্বশুরকে বলতেছি, ঠিকই আছে, উনি আমার মা এবং এটাই আমার মা। ওইখানে অনেক মানুষ ছিল। পরে আমাকে বলে যে, এটা যদি আপনার মা হয়ে থাকে, তাহলে আপনি যে একজন মুসলিমের মতো নামাজ পড়তেন, রোজা রাখতেন, দিনের পথে চলতেন, তাহলে কি এইসব আপনার বন্ডামি ছিল? আপনি তাহলে একজন হিন্দু হয়ে আপনি মুসলিম ধর্মকে আপনি ব্যতিক্রয় করেছেন? আপনি একজন হিন্দু হয়ে আপনি মুসলিম ধর্মর মানে করেছেন? আপনি কি মুসলমান হয়েছেন? আমি বললাম, না, আমি মুসলমান হইনি। মানে এই কথার ভিতরেই 2-3 জন লোক হঠাৎ করে লাফ দিয়ে, আমি যে এখানে বসতাম ওইখানে গিয়ে আমাকে ধরলো, ধরেই আমাকে টান দিয়ে ঘরের পিছনে নিয়ে গেল, নিয়ে আমাকে উলঙ্গ করে ফেললো। এবং উলঙ্গ করে আমার যেটা দেখার এটা দেখলো, দেখে তারা বলতে, স্যার এটা তো হিন্দু, এই বেটা তো হিন্দু, আরে এ তো হিন্দু। এই কথাটা বলা মাত্রই ভাই আমার উপরে এমনভাবে আমাকে মারতে শুরু করলো এবং ওই মায়ের খেতে খেতে আমি অজ্ঞান হয়ে গেছি। সে জায়গায় আমি অজ্ঞান। এবং আমার যখন জ্ঞান ফিরে, তখন আমি দেখি আমি আমাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে। আমি অ্যাম্বুলেন্সের মধ্যে আছি, আমি মারে চিৎকার করতেছি। এবং অবাক করা বিষয়, ওই অ্যাম্বুলেন্সের মধ্যে আমার মায়ের সাথে যে মহিলাটা ছিল, মানে আমাদের এলাকার যে মহিলা ছিল, হিন্দু মহিলা, যিনি আমাকে বহু বছর আগে তাবিজ পড়েছিল, ওই মহিলা কোত্থেকে আসলো, ওই মহিলা অ্যাম্বুলেন্সে কীভাবে আসলো, আমি অ্যাম্বুলেন্সে কীভাবে আসলাম, কোনো কিছু আমার মনে নেই, কোনো কিছু আমার মনে পড়তেছে না। আমার মা তখন আমাকে এই অ্যাম্বুলেন্সে করেই তখন মা আমাকে নিয়ে যাচ্ছে এবং নিতে একটা সময় সিলেটে নিয়ে গেছে। এবং সিলেটে নিয়ে যাওয়ার পরে আমাকে তখন আমাকে রাখতে পারতেছে না। মানে আমি কিন্তু যে মানে খোয়াবের মধ্যে আমার বউ আফিয়াকে আমি দেখতে পাচ্ছি, যে আফিয়া আমার কাছে আসে বা আফিয়াকে আমি দেখতে পাচ্ছি, কিন্তু আফিয়ার কাছে আমি যেতে পারতেছি না। এই যুগের মধ্যে আমাকে তখন ডিরেক্টলি সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়। এবং সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি হওয়ার পরে তারা, আমি শুধু এতটুকুই জানতে পারি যে আমাকে অপারেশন করে। এবং শেষে আমি এটা জানতে পারি যে অপারেশন করে আমার শরীরের বিভিন্ন অঙ্গে তারা কি জানি গাছের শিকড় বা এটা ওইটা মানে অপারেশন করে সোজাভাবে শরীর কেটে শরীরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। এটা ডাক্তারের সার্জারির মাধ্যমে হয়েছে, সিলেটের মেডিকেলের ডাক্তার দ্বারা করেছে। এবং ওই মহিলা যিনি আমার আম্মার সাথে ছিল, হিন্দু মহিলা, ওই মহিলার সহযোগিতায় অপারেশন করে আমার শরীরের কোন জায়গায় জানি তাবিজ ঢুকিয়ে দেওয়া হয়, এটা আমি জানি না। এবং এরপরে আমি প্রায় অনেক দিন যাবৎ, আপনার প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে আমি সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি ছিলাম। সেখান থেকে আমাকে আমার বাবা মা বাড়িতে নিয়ে আসে। কিন্তু বাড়িতে আনার পর থেকে আমি আর কোনোভাবেই এই আফিয়াকে আর দেখতে পাচ্ছিলাম না। আফিয়া তখন আমার ফুলের যে বাগানটা ছিল, ওই বাগানটা ভেঙে ফেলা হয়েছে, বাগানের মতো আগের মতো পরিত্যক্ত হয়ে গেছে। এবং আমি তখন শাহিদার খবর নেওয়ার জন্য চেষ্টা করি এবং শাহিদার খবর নেওয়ার জন্য চেষ্টায় সক্ষমে আমি জানতে পারি শাহিদার বাবা রংপুরে অনেক বড় ব্যবসায়িক, তিনি অনেক ব্যবসা বাণিজ্য করতেছে এবং তার মেয়ে শাহিদাকে পুনরায় বিয়ে দেওয়ার জন্য তিনি ছেলে খুঁজতেছে, মেয়েকে বিয়ে দিয়ে দিবে। আমার শাহিদার প্রতি কোনো মায়া নেই। মানে আমার এই যে আমি 9টা মাস ধরে শাহিদার সাথে সংসার করেছি, ও যে আমার বউ ছিল, ও কোনো স্মৃতি কোনো কিছু ওর মরে না। এবং 9 মাসে ও কখনো বাচ্চাও কনসেপ্ট করেনি, ওর কখনো বেবিও হয়নি। যাই হোক, শাহিদা তার মতো করে ওর বাবাকে নিয়ে ওদের জীবনটা পাল্টে গেল। এবং এই পাশ থেকে আমার মা আমার হাতে আমার পায়ে কিজি ঢুকিয়ে দিছে। আমি আর আমার ভালোবাসার মানুষ আফিয়াকে আর দেখতে পাইনি। পরে আমি আবারও পুনরায় হিন্দু ধর্ম পালন করতে শুরু করি। আমার নাম আবারও সীমান্ত হয়ে পড়ে। এরপরে আমার মা আমাকে একরকম জোর জবরদস্তি করে এক হিন্দু মেয়েকে, আমাদের পাড়ার, আমাকে বিয়ে করায়। এবং ওই হিন্দু মেয়ের সাথে দীর্ঘ আজকে আমি প্রায় 9 বৎসরের মতো সংসার করে যাচ্ছি। আমার 2টা কন্যা সন্তান আছে, একটা পুত্র সন্তান আছে এবং আমি এখনও হিন্দু ধর্ম পালন করছি। কিন্তু আপন ভাই, হঠাৎ করে আপনার গল্পগুলো একদিন আমার চোখের সামনে পড়লো। আমি আপনার চট্টগ্রামের একটা ভাইয়ের গল্প শুনলাম, মানুষ হয়ে সাপকে তিনি বিয়ে করেছে, এরকম একটা নিউজ, মানে এরকম একটা স্টোরি শুনলাম, গল্প শুনলাম। শুনে দেখলাম অনেকেই মন্তব্য করে। তা মন্তব্যগুলো দেখার পরে আমার ভিতরে অনেক খারাপ লাগা কাজ করলো। আসলে এই ধরনের ঘটনাগুলো যাদের সাথে ঘটে তারাই জানে যেটা কতটুকু বাস্তব আর কতটুকু অবাস্তব। তো অনেকেই দেখলাম বাজে মন্তব্য করলো, আপনাকে বললো গল্প ভুয়া, মিথ্যা। তো সেখান থেকে উৎসাহিত হয়ে আমি ভাবলাম যে না, আমার গল্পটা আমি আপনাকে বলি, আমার গল্পটা আপনাকে শোনানো। আপনার যদি বিশ্বাস না আমি সিলেটের অমুক জায়গায় আছি, আপনি যে কোনো সময় এসে আমাকে দেখতে পারেন। এবং এখনও ভগবানের আশীর্বাদে আমার মা বেঁচে আছে, আমার বাবাও বেঁচে আছে, আমার পরিবারের সবাই আমার এই ঘটনাটা জানে। আর বিশ্বাসের জন্য প্রয়োজন আমি আমার মায়ের নাম্বারটা পর্যন্ত আপনাকে দিলাম। আপন ভাই, আপনার জন্য দোয়া, ভালোবাসা। আপনি ভালো থাকবেন। আর যদি আমার গল্পটা আপনার ভালো লাগে এবং যদি মনে হয় যে এটা আপনি প্রচার করবেন, আমার তরফ থেকে আমি প্রচার করার অনুমতি দিলাম। ভালো থাকবেন। নমস্কার এন্ড
আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত সিলেটের ভাই সীমান্ত রায়ের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখে শোনার জন্য। মানে কী গল্প যে আমি রেকর্ড করেছি আমি বুঝতেই পারছি না যে কী ঘটনা। এই ঘটনা তো জীবনে ঘটে, কিন্তু এরকম ঘটনাও ঘটতে পারে। দেখেন, এই পরীটা, আফিয়া পরীটা সীমান্তকে দিয়ে শাহেদার বিয়ে হয় না, শাহেদার মধ্য বয়সেরও বেশি বয়স হয়ে গেছে, সেই শাহেদাকে বিয়ে করালো সীমান্তকে, এবং সীমান্তকে দিয়ে সেই শাহেদাকে দিয়ে ওর বাবা আজকে কোটি টাকার মালিক। যে লোকের কথা বললো রংপুরে, ইনি মোটামুটি প্রতিষ্ঠিত ব্যবসায়িক বানাই দিল সীমান্তের কথা মতো। এবং একইভাবে সীমান্ত পুনরায় আবারও চলে আসলো, এসে তার হাতে পায়ে কী করলো তার মাথায় সে বলতে পারে না, কিন্তু সে আর আফিয়া পরি ওই আফিয়াকে দেখতে পাচ্ছে না। বাট পরি ওই আফিয়ার জন্য আমার ভীষণ মায়া হচ্ছে। এই বেচারি সীমান্তকে ভালোবেসে অনেক ত্যাগ স্বীকার করেছে এবং অনেকভাবে সীমান্তের কাছে থাকতে চেয়েছে, কিন্তু সীমান্তের বাবা মায়ের কারণে হয়তো শেষ অবধি তাদের ভালোবাসাটা গেল না। মাঝপথেই হয়তো সীমান্ত চলে আসলো আফিয়ার কাছ থেকে, এবং আফিয়া হয়তো দূর থেকে আজও সীমান্তকে দেখছে, কিন্তু আপনার তন্ত্র মন্ত্রের কারণে হয়তো সীমান্তের কাছ পর্যন্ত আসতে পারে না। ভালো থাকুক আফিয়ার তার রাজ্যে, ভালো থাকুক সীমান্ত সিলেটের ওই পবিত্র মাটিতে, সেই শুভকামনায় আমি আপন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এই গল্প নিয়ে যদি আপনার কোনো মতামত বা আপনার ভালো লাগা মন্দ লাগা কমেন্ট বক্সে লিখবেন। যদি কোনো প্রশ্ন থাকে আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।